আমরা প্রথমত দেখব ওহমের সূত্র। ভাই ওহমের সূত্র এটা তো ক্লাস 9-10 পড়ছি। ওই ভি ইকুয়ালস টু আই আর শেষ, এই মান টান বসাবো, অঙ্ক শেষ। এখানে কিন্তু অতটুকুতেই সীমাবদ্ধ নহে। ওহম একটা বিজ্ঞানী ছিলেন। তিনি ভোল্টেজ অ্যাপ্লাই করলে বা বিভব পার্থক্য অ্যাপ্লাই করলে যে কারেন্ট হয় না, এই দুইটার মাঝখানে সম্পর্ক স্থাপন করছিল। গত ক্লাসে আমরা দেখেছিলাম, তোর যদি মনে পড়ে, যে যদি আমি একটা পরিবাহীর দুই পাশে কোনোভাবে বিভব পার্থক্য তৈরি করতে পারি, বিভব পার্থক্য মানে এক জায়গায় বিভব বেশি, আরেক জায়গায় বিভব কম, দুই রকম বিভব তৈরি হলে তাদের মধ্যে তড়িৎ প্রবাহ শুরু হয়, ইলেকট্রনগুলো দৌড়াদৌড়ি শুরু করে। আর ইলেকট্রন যদি দৌড়াদৌড়ি শুরু করে, তাহলে উল্টা দিকে তড়িৎ প্রবাহ আমরা পাবো। আমরা জিনিসটা দেখেছিলাম এই রকম, যদি আমি একটু তোমাদেরকে চিত্রটা আবার আঁকাই দিই। আমরা দেখেছিলাম এই রকম, যে একটা পরিবাহী পরিবাহী হতে পারে, এই পরিবাহীর মাঝখানে কোনো একটা রোধ আছে। রোধ মানে কোনো একটা, আমরা দেখবো, ধরো এটার মাঝখানে কোনো একটা লাইট আছে, হ্যাঁ, আমি এই লাইটটাকে জ্বালাইতে চাই। আমি এই লাইটটাকে কি করতে চাই, লাইটটাকে জ্বালাইতে চাচ্ছি, যে লাইটটা জ্বলবে, লাইটের মধ্যে দিয়ে কারেন্ট যাবে, তাহলে লাইটটা জ্বলবে, এটা আমার উদ্দেশ্য। এই উদ্দেশ্য পূরণের জন্য আমি দুই মাথা থেকে দুইটা তার বের করলাম, কিন্তু সৃষ্টিকর্তার অসীম লীলা খেলায় আমি দেখতেছি লাইটটা জ্বলতেছে না, এমনি এমনি তো জ্বলবে না। আমরা ব্যাটারি লাগাইছিলাম, তারপরে আমরা নিয়ে আসছি দুই মাথা তারটা নিয়ে এসে কোথায় লাগাই দিছি, ব্যাটারিতে লাগাইছি। ব্যাটারির এক মাথা ছিল লম্বা, এক মাথা ছিল ছোট। আমাকে বলতে পারবা লম্বা মাথা কি বোঝায়, ছোট মাথা কি বোঝায়? লম্বা মাথাটা বোঝায় পজিটিভ, আর ছোট মাথাটা বোঝায় নেগেটিভ। তো লম্বাটা হচ্ছে আমার পজিটিভ, ছোটটা হচ্ছে আমার নেগেটিভ। পজিটিভ, হ্যাঁ কালি চেঞ্জ করলাম, কালি কেন চেঞ্জ হলো না? আমার সাথে বিটটা করবো না, ক্লাস নিচ্ছি। আচ্ছা পজিটিভ, এটা ছিল আমার ছোটটা নেগেটিভ। তাহলে ইলেকট্রন যাচ্ছে কোন দিক থেকে কোন দিকে? নেগেটিভ মানে কম বিভব, পজিটিভ মানে বেশি বিভব। ইলেকট্রন কম থেকে বেশির দিকে যায়। সো ইলেকট্রনের যে প্রবাহটা ছিল, ইলেকট্রনের প্রবাহ কোন দিকে ছিল? ইলেকট্রনের প্রবাহ ছিল এই দিক দিয়ে, তাই না? এটা ছিল ইলেকট্রনের প্রবাহ। তাহলে তড়িৎ প্রবাহ বা কারেন্ট কোন দিকে হবে? কারেন্ট হবে ইলেকট্রনের উল্টা দিকে। তো ইলেকট্রন যদি এই দিক দিয়ে ঘোরা শুরু করে, তাহলে কারেন্ট হবে তার উল্টা দিকে। কাজে কারেন্টের দিক হয় তার উল্টো। আমরা দেখব কারেন্ট যাবে এই দিক থেকে এই দিকে যাবে, এটা হবে আমাদের কারেন্টের প্রবাহ। ঠিক আছে, এইটা আমরা গত ক্লাসে দেখেছিলাম। এখন এই যে দুই জায়গায় যে আমরা বিভব, দুই রকম বিভব দিচ্ছি, দুই জায়গায় যে আমরা দু রকমের বিভব দিচ্ছি, এটাকে আমরা একটু আদর করে আমরা এটাকে ডাকি বিভব পার্থক্য। এটাকে আমরা কি ডাকছি? এটাকে আমরা বলছি বিভবের পার্থক্য। বিভব পার্থক্য, বিভব পার্থক্য। বিভবের ইংলিশ হচ্ছে পটেনশিয়াল, বিভবের ইংলিশ পটেনশিয়াল, আর পার্থক্যের ইংলিশ হচ্ছে ডিফারেন্স। সো এটাকে পটেনশিয়াল ডিফারেন্সও বলে, এটাকে পটেনশিয়াল ডিফারেন্সও বলে। শুধু বাংলাকে আমি একটু ইংলিশে লিখছি, ঠিক আছে? পটেনশিয়াল ডিফারেন্স, সো বিভব পার্থক্য বা পটেনশিয়াল ডিফারেন্স। এই পটেনশিয়াল ডিফারেন্সকে আবার শর্টকাটে বলা হয় ভোল্টেজ। শুনছো না তোমরা যে ভোল্টেজ বেড়ে গেছে? ভাই ভাই লাইনের ভোল্টেজ বেড়ে গেছে, ভোল্টেজ কমে গেছে। তুমি দেখবে অনেক সময়, এখন হয় কিনা আমি জানি না, আমি যখন ছোট ছিলাম তখন ভোল্টেজ আপ ডাউন করতো। ফ্যান সুন্দর মতো ঘুরতেছে, ঘুরতে ঘুরতে হঠাৎ স্লো হয়ে যেত। লাইট জ্বলতেছে, হঠাৎ করে লাইট অন্ধকার হয়ে যেত। আমরা বলতাম ভাই ভোল্টেজ কমে গেছে, ভোল্টেজ নাই এজন্য জ্বলতেছে না। সো এই পটেনশিয়াল ডিফারেন্স, এইটাকে বলা হয় ভোল্টেজ, এইটাকে বলা হয় ভোল্টেজ। এই ভোল্টেজকে আমরা ভি দিয়ে প্রকাশ করি। ভি মানে ভোল্টেজ, ভোল্টেজকে আমরা ভি দিয়ে প্রকাশ করতেছি, ভিতে ভোল্টেজ। সো ভোল্টেজ কি জিনিস? দুই জায়গায় যে বিভবের পার্থক্য, কোথাও বেশি কোথাও কম, এই বিভব পার্থক্যকে বা পটেনশিয়াল ডিফারেন্সকে আমরা শর্টকাটে বলতেছি ভোল্টেজ। ঠিক আছে, কেবল ভোল্টেজ ডিফারেন্স বললো না, ভোল্টেজ ডিফারেন্স না, পটেনশিয়াল ডিফারেন্স, এটাকে আমরা বলছি ভোল্টেজ। আচ্ছা ঠিক আছে, এখন তুমি যদি ভোল্টেজ দাও তাহলে এটার মধ্যে কারেন্ট তুমি পাবা। এখন কতটুকু ভোল্টেজ দিলে কতটুকু কারেন্ট পাবা এটা জানা লাগবে না? জানা লাগবে তো। যদি এমন হয় তোমার এই লাইট, এই লাইটের মধ্যে থেকে 10 অ্যাম্পিয়ারের বেশি কারেন্ট গেলে লাইটটা পুইরা যায়, বাস্ট হয়ে যায়, তো তখন কিন্তু তোমার হিসাব করা লাগবে যে আচ্ছা লাইটের মধ্যে 10 অ্যাম্পিয়ারের বেশি কারেন্ট দেওয়া যাবে না, তাহলে কতটুকু ভোল্টেজ দেওয়া লাগবে, তোমার সেই পরিমাণ ভোল্টেজ হিসাব করে দিতে হবে। সো কোনো একটা ওয়ে আমার দরকার, যেই ওয়েতে আমি ভোল্টেজের সাথে কারেন্টের সম্পর্ক বের করতে পারবো, কতটুকু ভোল্টেজ দিলে কতটুকু কারেন্ট। বিজ্ঞানী ওহম একটা বেশ মজার একটা কথা বলে গেছে। বিজ্ঞানী ওহম মজার ছলে বলে গেছে যে শুনো ভাই, তুমি যদি ভোল্টেজটা বাড়াও তাহলে তুমি কারেন্টটা বেশি পাবা। আরে ভাই এটা সহজ একটা কথা বলছে, এটা তো জানি, এটা কমন সেন্স। তুমি যত বেশি ভোল্টেজ দিবা, যত বেশি বিভব পার্থক্য হবে, এক জায়গায় কম আরেক জায়গায় অনেক বেশি ভোল্টেজ, আরেক জায়গায় অনেক বেশি তোমার বিভব,
আরেক জায়গায় অনেক বেশি পটেনশিয়াল, তাহলে ইলেকট্রনের তো মাথা মুথা পাগল হয়ে যাবে, ওরে সর্বনাশ কি দেখতেছি এখানে, এত বেশি পটেনশিয়াল, এত বেশি বিভব, আমি তাড়াতাড়ি ওখানে যাই। তো যত বেশি বিভব হবে, যত বেশি বিভবের পার্থক্য হবে, ইলেকট্রনগুলোর মাথা তত বেশি আউলায় যাবে, তারা তত বেশি বিমোহিত হয়ে যাবে, তারা তত বেশি দৌড়াদৌড়ি করবে, এবং কারেন্ট আমি তত বেশি পাবো। কাজেই প্রথমত ওহম যে কথাটা বলল, তিনি বলল তুমি যত বেশি বিভব পার্থক্য দিবা বা যত বেশি ভোল্টেজ দিবা, তুমি তত বেশি কারেন্ট পাবা। কাজে এইটাকে আমরা বলি সমানুপাতিক। বলি কি বলি না? হ্যাঁ, সমানুপাতিক। বিভবের সমানুপাতিক হচ্ছে কারেন্ট। এই চিহ্ন তোমরা জানো না, এটাকে বলে সমানুপাতিক চিহ্ন। তুমি যদি ভোল্টেজ বৃদ্ধি করো, কারেন্ট বৃদ্ধি পাবে, ভোল্টেজ কমাও তাহলে কারেন্ট কমবে। একটা বাড়াইলে আরেকটা বাড়বে, আরেকটা বাড়লে আরেকটা বাড়বে, যেটা বাড়াবা সেটা বাড়ে যাবে। ভোল্টেজ বাড়লে কারেন্ট বেড়ে যাবে, ভোল্টেজ কমাই দিলে কারেন্ট কমে যাবে, ভোল্টেজ বাড়াই দিলে কারেন্ট বেড়ে যাবে। সো এটাকে আমরা বলছি সমানুপাতিক। এখন ছোটবেলায় তোমরা দেখেছো যে সমানুপাতিক চিহ্ন থাকলে আমরা একটা সমানুপাতিক ধ্রুবক নিয়ে আসি, তাই না? সমানুপাতিক চিহ্ন যদি থাকে, আমরা সমানুপাতিক চিহ্নটাকে সরায়ে ওখানে কি নিয়ে আসি? একটা সমানুপাতিক ধ্রুবক নিয়ে আসি। সো ভি ইকুয়ালস টু যদি দিতে চাই, তাহলে আমার একটা ধ্রুবক লাগবে। ধ্রুবক, এটাকে আমি ধরো বললাম কে, এবং আমি বললাম আই। এখন তোমরা অনেকেই জানো না যে এখানে কেন সমানুপাতিক ধ্রুবক দেওয়া লাগে। তোমরা অনেকেই বুঝতে পারো না যে সমানুপাতিক ধ্রুবক আমার কেন দেওয়া লাগবে। দেখো, আমি তোমাকে একটা কথা বলি, আমি তোমাকে একটা কথা বলি। যেমন ধরো, ধরো আমি তোমাকে এটা বললাম যে তুমি তুমি একটা খেলা খেলতেছো, একটা গেম খেলতেছো। এই গেমে তুমি যদি 1 পয়েন্ট পাও, তুমি যদি 1 পয়েন্ট পাও, তুমি ধরো একটা গেম খেলতেছো, সেই গেমে তোমার পয়েন্ট হয়েছে 1, তাহলে আমি বলবো যে তার মানে এই 1 পয়েন্ট পাইলে তোমার যে গেমের যে স্কোর বা গেমের যে লেভেল, সেটা দ্বিগুণ হবে। তুমি যদি 1 পয়েন্ট পাও তাহলে তোমার লেভেল হবে 2, তুমি যদি 2 পয়েন্ট পাও তোমার লেভেল হবে 4, তুমি যদি 3 পয়েন্ট পাও লেভেল হবে 6, তুমি যদি 4 পয়েন্ট পাও লেভেল হবে 8। তাহলে দেখো তোমার স্কোর স্কোর আর লেভেল এরা কিন্তু সমানুপাতিক। স্কোর বাড়লে লেভেল বাড়ে, স্কোর বাড়লে লেভেল বাড়ে, স্কোর বাড়লে লেভেল বাড়ে। স্কোর যদি কমায় দাও, 4 থেকে 1 করো, লেভেলও কমে যাবে, 8 থেকে 2 হয়ে যাবে। স্কোর যদি বাড়াও, লেভেলও বাড়বে। তো এখন যদি সমান চিহ্ন দিতে চাই, সমান কি আমি দিতে পারবো? 1 আর 2 সমান করতে পারবো? পারবো না। আমার কি করা লাগবে? আমার একটা ধ্রুবক দেওয়া লাগবে এখানে। তুমি দেখো 1 এখানে কি দিলে 2 এর সমান হবে? এই পাশে বা এই পাশে আমি দেখতেছি যে আমি যদি এখানে হাফ দেই তাহলে সমান হবে। আচ্ছা, তাহলে 2 যদি সমান দিই তাহলে এখানে একটা হাফ দেওয়া লাগবে। এইভাবে সব জায়গায় হাফ দেওয়া লাগবে, সব জায়গায় হাফ দেওয়া লাগবে। তো আমি বলতেছি স্কোর মানে এস এবং লেভেল সমানুপাতিক। যদি সমান সমান চিহ্ন দিতে চাই, আমার একটা ধ্রুবক দিতে হয়। এক্ষেত্রে ধ্রুবকটা হচ্ছে হাফ, তাই না? এক্ষেত্রে ধ্রুবক হচ্ছে হাফ। এই কারণে তুমি যদি সমানুপাতিক চিহ্ন উঠাইতে চাও, সমানুপাতিক চিহ্ন উঠাইতে চাইলে তোমাকে একটা সমানুপাতিক ধ্রুবক দেওয়া লাগবে। দেখছো আমি কত মানে তোমাকে ম্যাথ পড়াইতেছি, তোমাকে ফিজিক্স পড়াইতেছি, আমি ম্যাথ পড়াইতেছি। তো এটাকে আমরা বলছি সমানুপাতিক ধ্রুবক, এটাকে আমরা বলছি সমানুপাতিক ধ্রুবক, সমানুপাতিক ধ্রুবক। এখন এই সমানুপাতিক ধ্রুবকের একটা বিশেষ নাম আছে, সমানুপাতিক ধ্রুবক। এই সমানুপাতিক ধ্রুবকের একটা বিশেষ নাম আছে। কি নাম এটা? সমানুপাতিক ধ্রুবকের একটা বিশেষ নাম আছে। এই সমানুপাতিক ধ্রুবককে বলা হয় রোধ। এই সমানুপাতিক ধ্রুবককে বলা হয় রোধ। সমানুপাতিক ধ্রুবককে আমরা কি বলতেছি? আমরা বলতেছি রোধ। সমানুপাতিক ধ্রুবককে আমরা কি নামে ডাকতেছি? আমরা সমানুপাতিক ধ্রুবককে নামে ডাকতেছি রোধ। এবং এই কে কে আমরা আর কে লিখি না, যেহেতু একটা বিশেষ সমানুপাতিক ধ্রুবক, যেটা একটা বিশেষ নাম আছে রোধ, আমরা এটাকে কে লিখবো না, আমরা এটাকে তখন লিখি আর। আমরা এটাকে তখন লিখি আর। আর তাহলে আমি এতক্ষণ পর্যন্ত কি বললাম? এতক্ষণ পর্যন্ত আমি কি বললাম? এতক্ষণ পর্যন্ত আমি বললাম যে ভাই তুমি, ওহম আমাদেরকে বলে গেছে, ওহম আমাদেরকে বলে গিয়েছেন তুমি যদি বিভব পার্থক্য বৃদ্ধি করো তাহলে কারেন্টের পরিমাণটা বৃদ্ধি পাবে। কারণ বিভব পার্থক্য বাড়াইলে এক জায়গায় কম ভোল্টেজ, এক জায়গায় কম বিভব, আরেক জায়গায় অনেক বেশি বিভব। সো ইলেকট্রনগুলো অনেক বেশি দৌড়াদৌড়ি করে, আর ইলেকট্রন যত বেশি দৌড়াদৌড়ি করবে তত বেশি কারেন্ট। এই জন্য ভোল্টেজ বা বিভবের পার্থক্য যত বেশি হবে, কারেন্ট তত বেশি হবে। সো ভোল্টেজ আর কারেন্ট হচ্ছে সমানুপাতিক। রোধের ইংরেজি কি? রোধের ইংরেজি হচ্ছে রেজিস্ট্যান্স। রোধের ইংরেজি হচ্ছে রেজিস্ট্যান্স। রোধকে বলা হয় রেজিস্ট্যান্স। রেজিস্ট্যান্স, রেজিস্ট্যান্স। এবার আসো, তাহলে তাহলে যদি এমনটা থাকে যে এটা আমরা ভি ইকুয়ালস টু আই আর, ভি ইকুয়ালস টু আর আই, এটাকে আমি যদি সুন্দর করে লিখি, সুন্দর করে লিখলে আসবে ভি ইকুয়ালস টু আই ইন্টু আর। কেন লিখলাম?
আর আই লিখলে কি সমস্যা? কোনো সমস্যা নেই, আমি একটু সাজায় লিখলাম ভি ইকুয়ালস টু আই আর। এটাই ছিল আমার ওহমের সূত্র। ঠিক আছে, এটা হলো আমার ওহমের সূত্রের একটু মডিফাইড রূপ। ওহম বলেছিল এরা দুটো সমানুপাতিক, এটা হলো মূল ওহমের সূত্র। ওহম মূলত বলেছিল যে কারেন্ট এবং বিভব হচ্ছে সমানুপাতিক, এবং এইটাকে মডিফাই করলে আসে এই একটা ফরম্যাট ভি ইকুয়ালস টু আই আর, যেটা তোমরা ক্লাস 9-10 দেখেছো। ঠিক আছে, ওকে, সো ভি ইকুয়ালস টু আই আর। আচ্ছা, তাহলে এটা আমরা মনে রাখবো, এটা মনে আসলে থাকবে, কারণ 9-10 আমরা এটা দেখছি না, 9-10 আমরা এগুলো দেখেছি, তো এটাও গুরুত্বপূর্ণ, এটাও গুরুত্বপূর্ণ। তাহলে ভি সমানুপাতিক আই, ভি ইকুয়ালস টু আই আর। তুমি এটা করতে পারো না, ভি ইকুয়ালস টু আই আর, যেহেতু তুমি এটা লিখতে পারো না, আর কে ওই পাশে পাঠাতে পারো না। দেখো তো, আই এ পাশে রেখে তুমি আরটাকে এই পাশে পাঠিয়ে দিতে পারো না, এ পাশে গুণ আকারে আছে, ওই পাশে যে ভাগ আকারে থাকবে, বলো তো। তাহলে ভি বাই আর, অথবা আমি এভাবে বলতে পারি যে 1/r গুণন ভি ইকুয়ালস টু আই। আমি কি করছি ভাই? আমি কিছুই করিনি, আমি এই পাশে আর গুণ আকারে ছিলাম, আমি এটাকে ভাগ আকারে পাঠিয়ে দিছি। তাহলে 1/r গুণন ভি ইকুয়ালস টু আই। তো এটাকে এই যে 1/r, মনে রাখবা, এই যে 1/r, 1/r যেটা 1/r, এই 1/r কে, এই 1/r কে, এই 1/r কে, 1/r কে আমি এভাবে লিখতে পারি I ইকুয়ালস টু ভি ইন্টু 1/r কে আমি 1/r না লিখে আমি অন্য কোনো কিছুতে লিখতে পারি। যেমন আমি বলতে পারি, যেমন এটাকে, এটাকে ধরো আমি জি দিয়ে প্রকাশ করলাম। হ্যাঁ, ধরো আমি জি দিয়ে প্রকাশ করলাম। জি মানে কি? জি মানে হচ্ছে পরিবাহিতা। কিছু কিছু বইয়ে জি আছে, কিছু কিছু বইয়ে এস আছে, কিছু কিছু বইয়ে বিভিন্নভাবে লেখা আছে। তো এটা মনে রাখতে হবে 1/r, এইটা হচ্ছে পরিবাহিতা। 1/r, তুমি যদি এটাকে এই পাশে রাখো, তাহলে 1/r যেটা, এটাকে আমরা বলতেছি পরিবাহিতা, এটাকে আমরা বলতেছি পরিবাহিতা। এই দুইটা সম্পর্কে আমরা পরের স্লাইডে একটু কথাবার্তা বলবো। ওকে, ঠিক আছে। আচ্ছা, তাহলে রোধ এবং পরিবাহিতা। এখন রোধ জিনিসটা তাহলে কি থাকতেছে দেখো, রোধের সংজ্ঞাটা একটু দেখো। যে ধর্মের জন্য কোনো পরিবাহী ওর মধ্য দিয়ে, কোনো পরিবাহী এর মধ্য দিয়ে, কোনো পরিবাহী এর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহকে বাধা দেয়, তাকে ওই পরিবাহীর রোধ বলা হয়। কি বলতেছে? যে ধর্মের জন্য কোনো পরিবাহী, পরিবাহীর মধ্যে দিয়ে তো আমার কারেন্ট প্রবাহিত হচ্ছে, পরিবাহীর মধ্যে দিয়ে কারেন্ট প্রবাহিত হচ্ছে। এখন পরিবাহীর মধ্যে দিয়ে যদি কারেন্ট প্রবাহিত হয় বা তড়িৎ প্রবাহিত হয়, তাহলে পরিবাহী তাকে একটু বাধা দেওয়ার চেষ্টা করে, তাকে থামানোর চেষ্টা করে। আমরা কি গত ক্লাসে দেখেছিলাম কিনা? আমরা গত ক্লাসে দেখেছিলাম কিনা যে একটা পরিবাহী, এই পরিবাহীর মধ্যে অনেকগুলো মুক্ত ইলেকট্রন আছে, অনেকগুলো মুক্ত ইলেকট্রন আছে। এই ইলেকট্রনগুলো কি করবে? এই ইলেকট্রনগুলো দৌড়াদৌড়ি করা শুরু করবে, এই ইলেকট্রনগুলো যাতায়াত করা শুরু করবে। ধরো এদিক যাচ্ছে, এদিক যাচ্ছে, এদিক যাচ্ছে, এদিক যাচ্ছে। এখন তারা কি যেতে পারবে? তারা আসলে কিন্তু যেতে পারবে না, ঠিক মতো যেতে পারবে না, তারা বাধা পাবে, তারা ধাক্কা খাবে, তারা কার্নেলের সাথে অনেক সংঘর্ষ হবে। গত ক্লাসে আমরা কার্নেল দেখেছিলাম কিনা, যে কার্নেলের সাথে তার সংঘর্ষ হবে। তো ধরো এইখানে কিছু কার্নেল আছে, এখানে কিছু কার্নেল আছে, এখানে কিছু কার্নেল আছে, এখানে কিছু কার্নেল আছে, এখানে কিছু কার্নেল আছে, কার্নেল আছে। আচ্ছা, তাহলে এখানে সে ধাক্কা খাবে, আবার এখানে ধাক্কা খাবে, আবার এখানে ধাক্কা খাবে, আবার এখানে ধাক্কা খাবে, আবার এদিকে ধাক্কা খাবে। তো ইলেকট্রনগুলো ফ্রি ভাবে বা স্বাধীনভাবে দৌড়াদৌড়ি করতে পারবে না, ইলেকট্রনগুলো দৌড়াদৌড়ি করতে পারবে না। ইলেকট্রনগুলো কি করবে? ইলেকট্রনগুলো সংঘর্ষ হবে, সে বাধা পাবে। এই যে পরিবাহীর মধ্যে, পরিবাহীর মধ্যে যে বাধাটা থাকে, পরিবাহীর মধ্যে যে বাধা, পরিবাহীর, পরিবাহী এর ভেতর যে বাধা পাচ্ছে, যে বাধা পাচ্ছে, এই বাধাকে আমরা বলছি রোধ। পরিবাহীর ভেতরে যে বাধা পাচ্ছে, সেই বাধাকে আমরা পাচ্ছি রোধ, সেই বাধাকে আমরা কি পাচ্ছি? রোধ। বাধাকে আমরা বলতেছি রোধ বা রেজিস্ট্যান্স। আচ্ছা, রোধের একক হচ্ছে ওহম, রোধের একক হচ্ছে ওহম। এখন আমরা যে ফর্মুলাটা তৈরি করছিলাম, দেখো তো, ভি ইকুয়ালস টু আই আর, এটা আমরা তৈরি করছিলাম, তাই তো? আচ্ছা, এখন এটাকে আমি এভাবে বলতে পারি, এটাকে আমরা এভাবে বলতে পারি, এভাবে বলতে পারি। কিভাবে বলবো? ধরো আচ্ছা, ভি ইকুয়ালস টু আই আর, তুমি এটাই চিন্তা করো। ধরো যদি আর এর মান বৃদ্ধি পায়, যদি আর এর মান বৃদ্ধি পায়, ধরো আর কি করলাম? রোধ, আর আমি বলতেছি রোধ, রোধের মানটা অনেক বৃদ্ধি পাইছে, রোধ আমি বাড়াইছি কোনোভাবে, কিভাবে বাড়াইছি আই ডোন্ট কেয়ার, কোনো একটা ভাবে আমি রোধের মানটা বৃদ্ধি করছি। আচ্ছা, তাহলে রোধ আর কারেন্ট গুণ করলে আমি ভোল্টেজ পাবো। ধরো ভোল্টেজের মান হচ্ছে 10, তাহলে এই দুইটা গুণ করে আমার 10 পাইতে হবে।
ধরো রোধ যদি হয় 1, রোধ যদি হয় 1, তাহলে কারেন্ট হবে 10, তাহলে ইকুয়ালটা আমি 10 পাইলাম। আচ্ছা, ধরো 10ই থাকবে এটা। এখন রোধ যদি আমি বানাই দেই 2, তাহলে কারেন্ট কত হবে? কারেন্ট হবে 5, কারেন্ট হবে 5। আচ্ছা ঠিক আছে, তাহলে দেখো আমি যখন রোধ বৃদ্ধি করলাম, 1 থেকে 2 করলাম, তখন কারেন্ট কিন্তু কমে গেল, 10 থেকে 5 হয়ে গেল। কাজেই এভাবে তুমি বুঝতে পারো রোধ এমন একটা জিনিস যেটা বৃদ্ধি করলে তড়িৎ প্রবাহ কমে যায়। তাহলে রোধ তড়িৎ প্রবাহকে বাধা দেয়। রোধ যদি বৃদ্ধি পায় তাহলে তড়িৎ প্রবাহ কমে যায়। রোধ এমন একটা জিনিস যেটা যদি বৃদ্ধি পায় তাহলে ইলেকট্রনগুলোর গতি কমে যায়, ইলেকট্রনগুলো গতিশীল হইতে কষ্ট পায়, ইলেকট্রনগুলো অত বেশি গতিশীল হয় না, তড়িৎ প্রবাহের মানটা কমে যায়। এই জন্য রোধকে বলা হয় বাধা, রোধকে বাধা বলা হয়। এই জন্য এখানে লেখা আছে যে ধর্মের জন্য পরিবাহীর মধ্যে তড়িৎ প্রবাহকে বাধা দেয়। এটাকে বাধা কেন বলা হয়েছে? কারণ এই যে রোধ বেড়ে গেলে কারেন্ট কমে যায়। এই জন্য আমরা বলতেছি যে পরিবাহীর মধ্যে যেই বাধাটা থাকে সেই বাধাকে আমরা বলতেছি ওই পরিবাহীর রোধ। বাধাটাকে আমরা বলতেছি ওই পরিবাহীর রোধ। এখন পর্যন্ত আহামরি কিছুই পড়ানো হয় নাই, জাস্ট ভি ইকুয়ালস টু আই আর কিছুই না। আচ্ছা, কাজে পরিবাহীর মধ্যে যে বাধাটা থাকতেছে বা যে আমি কি বলবো সমস্যাটা বা গতিশীল হইতে যে ডিস্টার্বটা বা কার্নেলের সাথে যে সংঘর্ষগুলো হয়, এই বাধার পরিমাণটাকে আমরা পরিমাপ করি রোধ দিয়ে। এই বাধার পরিমাণটাকে আমরা পরিমাপ করতেছি কি দিয়ে? বাধার পরিমাণটাকে আমরা পরিমাপ করতেছি রোধ দিয়ে। আচ্ছা, এই রোধের এসআই একক হচ্ছে ওহম। রোধের এসআই একক হচ্ছে ওহম। সো ওহমকে তুমি এই রকম একটা চিহ্ন দিয়েও প্রকাশ করতে পারো, অথবা ও এইচ এম এটাও লিখতে পারো, এভাবেও লিখতে পারো, এটাও লিখতে পারো। এটা হচ্ছে এসআই একক, এটা হচ্ছে এসআই একক। আচ্ছা আচ্ছা, এবার দেখো আপেক্ষিক রোধ। খুব সম্ভবত আপেক্ষিক রোধ নিয়ে খুব বেশি তোমরা পড়াশোনা করো নাই, রোধ টোধ সম্পর্কে তোমরা পড়াশোনা করছো এতটুকু পর্যন্ত। আমার মনে হয় কমেন্টে তোমাদের মধ্যে কিছু সংঘর্ষ হইতেছে, তোমাদের মধ্যে কিছু রোধ সৃষ্টি হইতেছে, হোয়াট এভার। আসো দেখো, আচ্ছা তো আমরা রোধ দেখলাম। রোধ জিনিসটা কি? রোধ হচ্ছে বাধা প্রদান করা। আমার তারের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ হবে, এই তড়িৎ প্রবাহ আমার বাধা দিবে। কতটুকু বাধা দিবে, ওই পরিবাহীটা কতটুকু বাধা দিতে পারে, সেটাকে আমরা বলতেছি রোধ। কাজে রোধ যত বেশি হয় প্রবাহ তত কম হয়। এখন দেখো আপেক্ষিক রোধ। আপেক্ষিক রোধ হলো একক দৈর্ঘ্য এবং একক প্রস্থচ্ছেদ ক্ষেত্রফল বিশিষ্ট কোনো একটি পরিবাহী তার প্রস্থচ্ছেদের অভিলম্বভাবে বিদ্যুৎ প্রবাহে যে পরিমাণ বাধা প্রদান করে তাকে তার আপেক্ষিক রোধ বলে। আমি কিছুই বুঝি নাই, তাই না? তোমরা বুঝো নাই, আমিও কিছু বুঝি নাই। দেখো আমি বললাম যে এটা একটা পরিবাহী, এইটা একটা পরিবাহী, ইহা একটি পরিবাহী। এই পরিবাহী তাহলে কিছু বাধা দেয়। এই পরিবাহীর মধ্যে দিয়ে যখন তড়িৎ প্রবাহ হবে, এই পরিবাহীর মধ্যে দিয়ে যখন তড়িৎ প্রবাহ হবে, তখন সেই তড়িৎ প্রবাহকে বা সেই আইকে, কারেন্টকে, এটা কিছু পরিমাণ বাধা দিবে, আর যেটা হচ্ছে আমাদের রোধ। এখন ওকে, আমি বললাম যে এই পরিবাহী যেই বস্তুর তৈরি, ধরো এটা হচ্ছে একটা কপার, এটা একটা কপারের তার। আচ্ছা, তাহলে একক ক্ষেত্রফল এবং একক দৈর্ঘ্যের, দেখো একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এবং একক দৈর্ঘ্য, মানে এমন একটা তার আমি নিব কপারের, যার এই যে প্রস্থচ্ছেদের যে ক্ষেত্রফল, এমন একটা তার আমি নিছি যার এই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এইটা হচ্ছে 1 একক, মানে 1 মিটার স্কয়ার, এবং এই যে দৈর্ঘ্য, এই দৈর্ঘ্যটা হচ্ছে 1 মিটার। তাহলে এটার যেই রোধ হবে, এটার যেই রোধ হবে সেই রোধটাকে আমি বলবো আপেক্ষিক রোধ। আপেক্ষিক রোধকে রো দিয়ে প্রকাশ করা হয়, এটা হচ্ছে রো, এই চিহ্নটাকে বলে রো। এটা কিন্তু পি না, পি না, পি নিচে একটা লেজ আছে, এটা হচ্ছে রো, ঠিক আছে? তাহলে এটাকে আমরা বলি আপেক্ষিক রোধ বা রো, আপেক্ষিক রোধ বা রো। তাহলে কি বললাম? আপেক্ষিক রোধ আসলে কিছুই না, আপেক্ষিক রোধ হচ্ছে একটা বিশেষ ধরনের রোধ। যদি একটা পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল মানে কি? মানে যার ভিতর দিয়ে কারেন্টটা যাইতেছে, যেটুকুর মধ্যে দিয়ে কারেন্ট প্রবাহিত হচ্ছে, সেই ক্ষেত্রফলটার দৈর্ঘ্য যদি হয় 1 বা 1 একক, যেমন 1 মিটার স্কয়ার, যদি তুমি এসআই এককে হিসাব করো, যদি সিজিএস এককে হিসাব করো, তাহলে 1 সেন্টিমিটার স্কয়ার, এসআই দিয়ে হিসাব করি, তাহলে 1 মিটার স্কয়ার, এবং দৈর্ঘ্য যদি হয় 1 মিটার, দৈর্ঘ্য যদি হয় 1 মিটার, তাহলে এই তারের যেটুকু রোধ থাকবে সেই রোধটাকে আমরা বলি আপেক্ষিক রোধ। বুঝছো নাকি? বুঝছো নাকি বুঝা নাই? বলো, বুঝছো নাকি বুঝা নাই? তাহলে আপেক্ষিক রোধ কি? ধরো তুমি একটা কপারের তার নিছো, কপারের তার নিছো তুমি, ফর এক্সাম্পল এই কপারের তারের তুমি রোধ তুমি জানো। এখন তোমার
যদি এমন একটা কপারের তার নাও যার এটা হচ্ছে 1, এটা হচ্ছে 1, ক্ষেত্রফল একক, দৈর্ঘ্য হচ্ছে 1 একক, তাহলে তুমি ওইটার রোধ মাপলে যদি কোনোভাবে রোধটা মেপে ফেলো, তাহলে যেইটুকু রোধ পাবা সেটাকে আমরা বলি কপারের আপেক্ষিক রোধ। কপারের আপেক্ষিক রোধ। দেখো রোধ যেটা, হ্যাঁ, রোধ রেজিস্ট্যান্স, এই রেজিস্ট্যান্স নির্ভর করতেছে তোমার দৈর্ঘ্যের উপর, এই রেজিস্ট্যান্স নির্ভর করতেছে তোমার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের উপর। এই দুইটা জিনিসের উপর নির্ভর করবে। একটু বোঝার চেষ্টা করি যে দৈর্ঘ্যের উপর কিভাবে নির্ভর করবে। দৈর্ঘ্য যদি বৃদ্ধি পায় তাহলে রোধ বাড়বে নাকি কমবে, এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যদি বৃদ্ধি পায় তাহলে রোধ বাড়বে নাকি রোধ কমবে। এই জিনিসটা আমরা একটু হিসাব করি। দেখো রোধ আর, তুমি যদি দৈর্ঘ্য বৃদ্ধি করো, যেমন এইটা একটা কপারের তার এবং সিমিলার একটা কপারের তার, বাট এইটা একটু বেশি লম্বা, তাহলে এখানে কি করলাম, আমি দৈর্ঘ্যটা বৃদ্ধি করলাম, এই জায়গায় আমি দৈর্ঘ্যটা বৃদ্ধি করলাম। এইটা ছিল আমার একই তার, এইটাও একই ধরনের কপারের তার, বাট এটার যেটা দৈর্ঘ্য, এটার দৈর্ঘ্য তার চেয়ে বেশি। আমাকে বলতে হবে এই জায়গায় বাধার পরিমাণটা বেশি নাকি এই জায়গায় বাধার পরিমাণটা বেশি, কোন জায়গায় রোধের পরিমাণটা বেশি। এখানে রোধ বেশি হবে, R1 বেশি হবে নাকি R2 বেশি হবে। তুমি সিম্পলিফাইড ভাবে চিন্তা করতে পারো। বাধা দেওয়া মানে কি, ইলেকট্রন যাবে, ভিতরের অণু পরমাণুগুলো সেই ইলেকট্রনকে ধাক্কা দিয়ে বাধা দিবে। তো এইখানে কিছু অণু পরমাণু থাকবে, কিছু কার্নেল থাকবে, যে কার্নেলগুলো বাধা দিবে ইলেকট্রনের প্রবাহকে। আবার যদি লম্বা হয় তাহলে এই কার্নেলের পরিমাণ তো অনেক বেশি হবে, তাহলে যদি বেশি কার্নেল থাকে তাহলে বেশি বাধা হবে, বেশি সংঘর্ষ হবে, বেশি সমস্যা হবে। কাজেই যদি দৈর্ঘ্য বৃদ্ধি পায়, তাহলে অবশ্যই তার রোধও বৃদ্ধি পাবে। তো আমি প্রথমত একটা কথা বলতে পারি, এই জায়গা থেকে একটা কথা বলতে পারি যে আর হচ্ছে এল এর সমানুপাতিক। যে যদি দৈর্ঘ্য বৃদ্ধি পায় কোন একটা তারের, তাহলে তার রোধ বৃদ্ধি পাবে। স্বাভাবিক না? স্বাভাবিক তো। ধরো তুমি একটা ইলেকট্রন, তোমাকে আমি বললাম তোমাকে আমি 1000 টাকা দিব যদি তুমি এই তারের এপাশ থেকে ও পাশে তারের মধ্যে দিয়ে ঢুকে যাইতে পারো। তো তারটা যদি 5 মিটার হয় তোমার কষ্ট কম হবে, তারটা যদি 10 মিটার হয় তোমার কষ্ট বেশি হবে। তো যত বেশি কষ্ট হবে তত বেশি বাধা, সেটাকে আমরা বলছি রোধ। তো যত বেশি লম্বা তার মধ্যে বাধা তত বেশি, কষ্ট তত বেশি, রোধ তত বেশি। তো আমরা বলছি রোধ দৈর্ঘ্যের সমানুপাতিক, যত বেশি লম্বা তত বেশি রোধ। আচ্ছা, আবার আমরা এখানে আরেকটা কথা বলতেছি। আবার আমরা বললাম যে ক্ষেত্রফলের উপর এটা কিরকম নির্ভর করে। ক্ষেত্রফলের উপর এটা কিভাবে নির্ভর করে, ক্ষেত্রফলের উপর রোধের নির্ভরশীলতা তোমাকে আমি হিসাব করতে বলছি। ধরো ক্ষেত্রফলের উপর তোমাকে আমি রোধের নির্ভরশীলতা হিসাব করতে বলতেছি। এইটা গেল দৈর্ঘ্য। ক্ষেত্রফলের উপর কেমন হিসাব করবে, দেখো একই তার, ধরো কপারের তার, ধরো কপারের তার, এইটা একটা তার। আবার সেম দৈর্ঘ্যের মোটা একটা তার, চিকন একটা তার, মোটা একটা তার, একটা তার চিকন, একটা তার হচ্ছে মোটা, তাহলে দৈর্ঘ্য আমি চেঞ্জ করি নাই, কি চেঞ্জ করছি, এটার যেইটুকু জায়গার মধ্যে দিয়ে কারেন্ট যায়, যেই জায়গা দিয়ে কারেন্ট যায় সেই জায়গার আমি ক্ষেত্রফলটা চেঞ্জ করে দিছি। আগে ছিল ক্ষেত্রফল কম, এখন হলো ক্ষেত্রফলটা বেশি। আগে ক্ষেত্রফল কম ছিল, এখন ক্ষেত্রফলটা বেশি। তাহলে এইখানে তুমি একটা রোধ পাবা R1, এখানে একটা রোধ পাবা R2। কোন রোধটা বেশি হবে বলো, কোন রোধটা বেশি হবে? তুমি এভাবে চিন্তা করতে পারো, তুমি একটা ধরো একটা মেট্রোতে আসো, কখনো কি মেট্রোতে উঠছো? যদি ঢাকা শহরে থাকো মেট্রোতে হয়তো উঠছো, কিংবা যদি ধরো তোমার এলাকায় থাকো তাহলে একটা বাসের কথা চিন্তা করতে পারো বা ট্রেনের কথা চিন্তা করতে পারো। ধরো ট্রেনটা অনেক চিকন একটা ট্রেন, তুমি এই চিকন ট্রেনের মধ্যে অনেকগুলা মানুষ যারা তোমাকে বাধা দিবে, এরা হচ্ছে কার্নেল, যারা ইলেকট্রন প্রবাহকে বাধাগ্রস্ত করে। তুমি একটা ইলেকট্রন, এই অনেকগুলা মানুষ চিকন একটা ট্রেন, তুমি এটার মধ্যে দিয়ে এপাশ থেকে ওপাশে যাবা, তোমার অনেক বেশি কষ্ট হবে, অনেক বেশি ধাক্কাধাক্কি হবে। কিন্তু যদি এমন হয় যে ট্রেনটা অনেক চওড়া, তাহলে কিন্তু এখানে একটু বাধা পাইছো, একটু সাইডে গেলা, এখানে একটু বাধা পাইছো আর একটু সাইডে যায় ঘাস ধাক্কাধাক্কি করে তুমি আগাইতে পারবা। বা যদি চিকন হয়, বাধা পাইছো, তোমার যাওয়ার কিন্তু জায়গা অনেক কম, নড়াচড়া করার জায়গা অনেক কম। সো যত মোটা তার হবে, ইলেকট্রন বাধা পাইলেও তার অন্য দিক দিয়ে যাওয়ার সিস্টেম থাকে, এই জন্য যত মোটা তার হয় তার রোধ তত কম হয়। সো এইখানে কিন্তু আসলে R1টার মান বেশি হবে, R2 এর বা 2 নাম্বার তারের রোধ কম হবে। কারণ প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যত বেশি হয় সে তত সহজে বিভিন্ন সাইড সুইতে যাইতে পারে, বুঝছো? এভাবে চিন্তা করতে পারো। এই কারণে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যদি বৃদ্ধি পায় তাহলে রোধের মানটা কমে যায়।
বা বাধার মানটা কমে যায় বা কষ্টের মানটা কমে যায়। এই জন্য আমরা বলতেছি প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল আর রোধ হচ্ছে পরস্পর ব্যস্তানুপাতিক। আমরা বলতেছি রোধ এবং এই যে ক্ষেত্রফল, প্রস্থচ্ছেদের যে ক্ষেত্রফল এ, এইটা হচ্ছে ব্যস্তানুপাতিক। ব্যস্তানুপাতিককে আমরা কিভাবে লিখি? ব্যস্তানুপাতিককে আমরা লিখি 1/something আকারে, তাই না? তাহলে এখানে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল আর রোধ হচ্ছে পরস্পর ব্যস্তানুপাতিক। প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল আর রোধ হচ্ছে পরস্পর ব্যস্তানুপাতিক। আচ্ছা, এটুকু বুঝছি? ঠিক আছে, তাহলে আমার এই দুটো আমি সম্পর্ক পাইলাম যে আচ্ছা ঠিক আছে, রোধ আছে, তো এই রোধটা দুইটা জিনিসের উপর নির্ভর করতে পারতেছে আপাতত। আমরা ধরে নিচ্ছি তাপমাত্রা ধ্রুবক। এখানে আমরা ধরে নিচ্ছি এখানে যে তাপমাত্রা কোনো চেঞ্জ হচ্ছে না, টেম্পারেচার, আমরা ধরে নিচ্ছি টেম্পারেচার কনস্ট্যান্ট এখানে, ঠিক আছে? আমরা যে হিসাব নিকাশ করতেছি এখানে আমরা ধরে নিচ্ছি টেম্পারেচার কনস্ট্যান্ট। তাপমাত্রা কোনো কিছু চেঞ্জ করতেছি না, কোনো কিছু চেঞ্জ করব না, খালি আমরা একই তারের দৈর্ঘ্য একটু চেঞ্জ করব, ক্ষেত্রফল একটু চেঞ্জ করব, চেঞ্জ করে দেখবো কোনটার সাথে কি হয়। তো আমরা দেখতেছি যদি আমি লম্বা করে দেই তাহলে রোধ বাড়তেছে, সমানুপাতিক। যদি আমি ক্ষেত্রফলটা বাড়াই দেই, ইলেকট্রনের যাওয়ার অনেক জায়গা পাওয়া যাচ্ছে, ইলেকট্রনের বাধা কমে যেতেছে, রোধ কমে যেতেছে। তো এটা হচ্ছে ব্যস্তানুপাতিক। এই দুটোকে যদি একসাথে করো, যে সমানুপাতিক আর ব্যস্তানুপাতিক একসাথে করলে আসবে আর ইজ প্রপোর্শনাল টু এল বাই এ। আর ইজ প্রপোর্শনাল টু এল বাই এ। আর ইজ প্রপোর্শনাল টু এল বাই এ আসবে। আর ইজ প্রপোর্শনাল টু আসবে এল বাই এ। কি আসবে? এল বাই এ। এল বাই এ, ঠিক আছে? আচ্ছা, আর ইজ প্রপোর্শনাল টু এল বাই এ। এখন সমানুপাতিক ধ্রুবক আরেকটা নিয়ে আসো, আবার একটা সমানুপাতিক ধ্রুবক নিয়ে আসো এটার মধ্যে। সমানুপাতিক ধ্রুবক নিয়ে আসো, এই সমানুপাতিক ধ্রুবকটাই হবে রো এল বাই এ। 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 তাহলে এখানে একটা সমানুপাতিক ধ্রুবক লাগতো, এখানে আমরা একটা ধ্রুবক নিয়ে আসলাম, এই ধ্রুবকটাকে আমরা বলতেছি রো। এই রোটাই হচ্ছে আপেক্ষিক রোধ। এখন তাহলে যদি এটা একটা সমানুপাতিক ধ্রুবকই হয়, তাহলে আমি কেন বললাম যে একক দৈর্ঘ্য একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট? এটা আমি কেন বললাম? দেখো, আমি তোমাকে কি বলছিলাম যে একটা তার যদি নাও, সেই তারের যদি তুমি ক্ষেত্রফল 1 বসাও, যদি দৈর্ঘ্য 1 বসাও, তাহলে তুমি একটা রোধ পাবা। সেই রোধটাই হচ্ছে আপেক্ষিক রোধ। একটু জাস্ট চেক করে দেখো। ধরো এই যে এই তারের ভ্যালুগুলাই বসাও, এই যে এই তার না, ক্ষেত্রফল 1, দৈর্ঘ্য 1, বসাই আসো দেখো, দৈর্ঘ্য 1, ক্ষেত্রফল 1, হিসাব করলে কি আসবে? রো। তাহলে যদি দৈর্ঘ্য একক হয়, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল একক হয় বা 1 একক হয়, তাহলে যেই রোধটা আমি পাই সেই রোধটাই হচ্ছে আপেক্ষিক রোধ। সেই রোধটাই হচ্ছে আপেক্ষিক রোধ। আপেক্ষিক রোধের একক হচ্ছে ওহম মিটার। খেয়াল রেখো, ওহম মিটার। আপেক্ষিক রোধের একক হচ্ছে ওহম মিটার। আপেক্ষিক রোধের একক হচ্ছে ওহম মিটার, ঠিক আছে? আচ্ছা, আপেক্ষিক রোধের একক হচ্ছে ওহম মিটার। তাহলে এইটা একটা ফর্মুলা। তুমি এইটাকে এভাবে লিখতে পারো, এটাকে এভাবে লিখতে পারো, রো ইকুয়ালস টু আর এ বাই এল। তাহলে এ মানে হচ্ছে মিটার স্কোয়ার, আর এল মানে হচ্ছে মিটার, আর মানে হচ্ছে ওহম। হিসাব করো, দেখো মিটার, একটা মিটার কাটা থাকবে, একটা মিটার একটা ওহম, এই যে ওহম মিটার। বুঝছো এককটা কিভাবে আসলো? ওহম মিটার আসলো। আর হচ্ছে ওহম, এটা মিটার স্কোয়ার, এটা মিটার। একটা মিটার কেটে যায়, একটা মিটার থাকে, আর একটা থাকে ওহম। ওহম আর মিটার, ওহম মিটার। আচ্ছা, তো এইটা মোটামুটি গুরুত্বপূর্ণ। এই যে এটা দরকারি এবং এইটা দরকারি, এই দুটা ফর্মুলা আমরা মাথার মধ্যে রাখবো। এই দুটা ফর্মুলা মাথার মধ্যে রাখবো। বুঝছি? এটুকু যতটুকু বললাম। আমি না বলছে কার্নেল কি, গত ক্লাসটা মনে হয় করো নাই। তাহলে কার্নেল মানে হচ্ছে একটা ইলেকট্রন যখন একটা তারের মধ্যে দিয়ে যাইতে চায়, তখন সে অন্যান্য ইলেকট্রন, অন্যান্য প্রোটন, নিউট্রন, অন্যান্য পরমাণু, এগুলোর সাথে তার ধাক্কা হয়। সে অনেক জোরে দৌড় মারে, যায়, সে ঠাস করে একটা ধাক্কা খায়। ধাক্কা খাইলে সে বাধা পায়, তখন আবার তার অন্যদিকে যায়, আবার গতিবেগ লাভ করে, আবার ধাক্কা খায়। সো বারবার ধাক্কা খাওয়ার কারণে সে একটা বাধা প্রাপ্ত হয়। এই বাধাটাকে আমরা বলতেছি কার্নেল দ্বারা সৃষ্ট বাধা। যারা বাধা দিচ্ছে তাদেরকে আমরা বলতেছি কার্নেল। এখন তাহলে আর এর একটা জিনিস লেখো, আপেক্ষিক রোধের একটা জিনিস লেখো। এটা শুধুমাত্র 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 পরিবাহীর পরিবাহীর উপাদানের উপর নির্ভর করে। শুধুমাত্র পরিবাহীর উপাদানের উপর নির্ভরশীল। উপাদানের উপর নির্ভরশীল।
শুধুমাত্র পরিবাহীর উপাদানের উপর নির্ভরশীল, আর কোনো কিছুর উপর এটা নির্ভর করে না। এটা শুধুমাত্র পরিবাহীর উপাদানের উপর নির্ভর করে, আর কোনো কিছুর উপর এটা নির্ভর করে না। কেন নির্ভর করবে? দৈর্ঘ্য তো ফিক্সড, আপেক্ষিক রোধের দৈর্ঘ্য তো ফিক্সড, দৈর্ঘ্য ফিক্সড, ক্ষেত্রফল ফিক্সড, সবকিছুই ফিক্সড। তাহলে উপাদান চেঞ্জ হলেই রোধ চেঞ্জ হবে, উপাদান চেঞ্জ হলেই আপেক্ষিক রোধটা চেঞ্জ হবে। আর কোনো কিছু তো চেঞ্জ করার উপায় নাই, আর কোনো কিছু তো চেঞ্জ করার উপায় নাই। দৈর্ঘ্য কেমনে চেঞ্জ করবো? দৈর্ঘ্য তো ফিক্সড, ক্ষেত্রফলও ফিক্সড, সবই ফিক্সড। এই জন্য আপেক্ষিক রোধ শুধুমাত্র উপাদানের উপর নির্ভর করে। কপারের আপেক্ষিক রোধ নির্দিষ্ট, তোমার লোহার আপেক্ষিক রোধ নির্দিষ্ট, সোনার আপেক্ষিক রোধ নির্দিষ্ট। এটা এমসিকিউতে আসে, এটা প্রচুর পরিমাণে এমসিকিউতে আসে, যদিও এটা খুবই বেসিক একটা জিনিস, অথবা 9 10 এগুলো পড়ে আসছো, বাট এইটা এইচএসসিতে এমসিকিউতে অনেক পরিমাণে আসে। যে আপেক্ষিক রোধ কিসের উপর নির্ভর করে লিখো, বা আপেক্ষিক রোধ বহুপদী সমাপ্তি সূচকে আসে যে আপেক্ষিক রোধ কিসের উপর নির্ভর করে, দৈর্ঘ্য, ক্ষেত্রফল, উপাদান, তখন অপশন হবে শুধুমাত্র উপাদান, উত্তর হবে শুধুমাত্র উপাদান। ঠিক আছে, এবার দেখো এই অঙ্কটা দেখো, এই অঙ্কটা দেখো, এই পরিবাহীতে আরো উপাদান, আচ্ছা দেখো এখানে একটা পরিবাহী দেওয়া আছে, এখানে এটা কি, এটা একটা পরিবাহী দেওয়া আছে, এটা একটা পরিবাহী, এটা একটা পরিবাহী দেওয়া আছে। ওকে, সো পরিবাহীটা শুরুতে ছিল এইটুকু, পরিবাহীটা শুরুতে এইটুকু ছিল। আমি বললাম এই পরিবাহীতে আরো উপাদান যুক্ত করে দৈর্ঘ্য 6 গুণ করা হইল। আরো উপাদান যুক্ত করে আমি এটার দৈর্ঘ্য করছি 6 গুণ। আগে যতটুকু তার ছিল সেই তারের সাথে আমি আরো অনেকগুলো উপাদান যোগ করছি, যোগ করে আগের যে দৈর্ঘ্য তার 6 গুণ আমি করছি। তাহলে এটা রোধ কত পার্সেন্ট বৃদ্ধি পাবে? কত পার্সেন্ট বৃদ্ধি পাবে? তাহলে আমরা কি দেখতাম? আমরা বলেছি যে আপেক্ষিক রোধ শুধুমাত্র উপাদানের উপর নির্ভর করে, আর কোনো কিছুর উপর নির্ভর করে না। সো কপারের উপাদান নির্দিষ্ট, তোমার লোহার উপাদান, লোহার আপেক্ষিক রোধ নির্দিষ্ট, সোনার আপেক্ষিক রোধ নির্দিষ্ট। সো আপেক্ষিক রোধ বা রো সবার জন্য কনস্ট্যান্ট থাকবে, তাই না? রো কখনো চেঞ্জ হবে না, রো থাকবে হলো কনস্ট্যান্ট। আচ্ছা, তাহলে এইটা আমি লম্বা করি, খাটো করি, চিকন করি, মোটা করি, বড় করি, ছোট করি, আমার আপেক্ষিক রোধ কি থাকবে? কনস্ট্যান্ট থাকবে। আচ্ছা, তো আপেক্ষিক রোধের ফর্মুলা কি ছিল? আপেক্ষিক রোধের ফর্মুলা কি ছিল? আর আপেক্ষিক রোধের ফর্মুলা কি ছিল? আর এ বাই এল, তাই না? আর এ বাই এল। আচ্ছা, এখন ধরে নাও শুরুতে এটার দৈর্ঘ্য ছিল L1, এরপরে এটার দৈর্ঘ্য হয়ে গেছে L2। আমাকে বলা আছে যে দৈর্ঘ্য আমি 6 গুণ করছি, নতুন যে দৈর্ঘ্যটা সেটা আগের দৈর্ঘ্যের 6 গুণ, নতুন দৈর্ঘ্যটা আগের দৈর্ঘ্যের 6 গুণ। তাহলে নতুন দৈর্ঘ্য হচ্ছে L2, L2 হচ্ছে আগের যে দৈর্ঘ্য ছিল L1, সেই L1 এর 6 গুণ, 6 টাইমস বিগার। তাহলে যদি 6 গুণ হয়, তাহলে আমরা এভাবে বলতে পারি যে আগে এটার রোধ ছিল R1, পরবর্তীতে এটা রোধ হয়ে গেছে R2। ধরলাম আগে এইটুকু জায়গার রোধ ছিল R1, পরবর্তীতে যখন আমি এটাকে লম্বা করছি এটা রোধ বৃদ্ধি পাইছে, অবশ্যই বৃদ্ধি পেয়ে হবে R2, বৃদ্ধি পেয়ে হবে R2। প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল আগে যা ছিল এখনো তো তাই থাকবে, আগে ছিল A, এখনো থাকবে এটার A। কেন? কারণ আমি তো কোনো কিছুই করি নাই, খালি যেটা ছিল, যেইটুকু তার ছিল সেম টাইপের আমি আরেকটু তার এখানে যোগ করছি, নতুন করে যোগ করছি। সো প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এখানে চেঞ্জ হবে না, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলও এখানে চেঞ্জ হবে না, এখানে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলও চেঞ্জ হবে না, এটা খেয়াল রেখো। এটা প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল চেঞ্জ হবে না, এখানে রো কনস্ট্যান্ট থাকবে, এখানে এ কনস্ট্যান্ট থাকবে, এখানে এ কনস্ট্যান্ট থাকবে, এখানে এও কনস্ট্যান্ট থাকবে। চেঞ্জ হবে কি? চেঞ্জ হবে শুধুমাত্র এল, চেঞ্জ হবে শুধুমাত্র এল। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমি একটা কাজ করতে পারি, আমি বলতে পারি যে এইটার রো, আগের রো এবং পরের রো সমান। সো রো 1 ইকুয়ালস টু রো 2, আগেও রো যত থাকবে পরেও রো তত হবে। আচ্ছা, আগে রোধ ছিল R1, আগে ছিল A, এবং আগে দৈর্ঘ্য ছিল L1। আচ্ছা, রো 2 মানে নতুন আপেক্ষিক রোধ, নতুন রোধ হচ্ছে R2, নতুন রোধ হচ্ছে R2, নতুন ক্ষেত্রফলটা এর থাকবে, এবং নতুন দৈর্ঘ্য হবে L2, নতুন দৈর্ঘ্য হবে L2। এবং আমি এটা দেখলাম যে এ আর এ কেটে যাচ্ছে, আমার থাকতেছে R1 বাই L1 ইকুয়ালস টু R2 বাই L2। এখন L2 সমান সমান আমি দেখছি 6L, L2 সমান সমান আমি দেখেছি 6L, তাহলে এখানে আমি লিখতেছি 6L, কত L, কত L1। তাহলে L1 আর L1ও এখান থেকে কেটে যায়, আমার থাকে কত R1 ইকুয়ালস টু R2 বাই 6। আচ্ছা,
আমার বের করতে হবে তো R2টা, নতুন রোধটা। তাহলে R2 সমান সমান 6টাকে নিয়ে আসে এই পাশে, ভাগ আছে এই পাশে এসে গুণ হয়ে যাবে, তাহলে 6R1। 6R1 তুমি এখান থেকে বলতে পারতেছো কি যে ভাই আমার নতুন যে রোধটা সেটা আগের রোধের 6 গুণ হয়ে গেছে। এখন তোমাকে বের করতে বলছে যে কত পার্সেন্ট বৃদ্ধি পাবে, তোমাকে বের করতে বলছে কত পার্সেন্ট বৃদ্ধি পাবে, তাই না? আচ্ছা, তাহলে আমরা এইটা এখান থেকে পাইলাম, এইটা এখান থেকে পাইছি, আমরা পার্সেন্ট বের করব। এখন পার্সেন্টের ক্ষেত্রে তোমরা ছোটবেলা থেকে একটা সতর্কীকরণ শুনে আসছো যে 6 গুণ হয় আর 6 গুণ বৃদ্ধি পায়, দুটো আলাদা কথা। তোমাকে এখানে বলছে কত পার্সেন্ট বৃদ্ধি পাবে, কত পার্সেন্ট বৃদ্ধি পাবে। তো তোমাকে কতটুকু চেঞ্জ হয়েছে ওই চেঞ্জটা হিসাব করতে হবে। সো বৃদ্ধি কতটুকু, বৃদ্ধি বৃদ্ধি কতটুকু, বৃদ্ধি কতটুকু, 6R1 হয়ে গেছে, আগে ছিল শুধু R1, তাহলে বৃদ্ধি পাইছে 5R1, বৃদ্ধি পাইছে 5R1। ওকে, আচ্ছা, তাহলে শতাংশে বৃদ্ধি কত, বা আমি এটাকে এভাবে বলতে পারি 5R1 তো, তাহলে শতকরা, শতকরা বৃদ্ধি, শতকরা বৃদ্ধি কেমনে হিসাব করে শতকরা বৃদ্ধি? নতুন রোধ মানে পরিবর্তন ডিভাইডেড বাই আগে যত ছিল সেইটা, তাহলে 5R1 ডিভাইড বাই R1, পরিবর্তন ডিভাইড বাই পূর্বের রোধ ইন্টু 100%। তাহলে এটা কত আসবে এখান থেকে দেখো তো, এটা আসবে, এটা কাটা, তাহলে 500%। আমার 500% বৃদ্ধি পাবে, আমার এটা 500% বৃদ্ধি পাবে। সো এটার অ্যান্সার হচ্ছে 500%, এটার অ্যান্সার হচ্ছে 500%। যদি বলতো, যদি বলতো রোধ কত পার্সেন্ট হবে, নতুন রোধ কত পার্সেন্ট হবে, ধরো এটা ছিল প্রশ্ন যে রোধ হচ্ছে কত পার্সেন্ট হবে, রোধ কত পার্সেন্ট হবে, তাহলে আমরা কি করতাম, আমরা তখন এই পরিবর্তনটা নিতাম না, আমরা নতুন রোধটা নিতাম, আমরা নিতাম 6R1 ডিভাইডেড বাই R1 ইন্টু 100%। তখন R1 কেটে আমার অ্যান্সার আসতো 600%। ঠিক আছে, এটা একটু খেয়াল রাখো, এইটা খেয়াল রাখবা যে তোমাকে বৃদ্ধি বলছে নাকি তোমাকে নতুন রোধটা জিজ্ঞেস করছে। তো যদি তোমাকে বলতো যে দৈর্ঘ্য আমি 6 গুণ করছি, ঠিক আছে, দৈর্ঘ্য 6 গুণ করছি, তাহলে রোধ কত পার্সেন্ট বৃদ্ধি পাইছে। তো বৃদ্ধি মানে তোমাকে দেখতে হবে কতটুকু বেড়ে গেছে, আগে কত ছিল, নতুন কতটুকু হয়েছে, বৃদ্ধি কতটুকু পাইছে। তো তোমাকে বৃদ্ধিটা বের করতে হবে যে এখন হয়ে গেছে 6 গুণ, আগে ছিল 1 গুণ, তাহলে বৃদ্ধি পাইছে 5 গুণ। এই বৃদ্ধিটার শতকরা বের করবা, যে বৃদ্ধি ডিভাইড বাই পূর্বের রোধ ইন্টু 100%। যদি বলতো যে রোধ কত পার্সেন্ট হয় বা রোধ শতকরা কত হয়, বৃদ্ধি বলা নেই, শুধু বলছে রোধ শতকরা কত হয় বা রোধ কত গুণ হয়, তখন তোমার পরিবর্তনটাতে কাজ করা লাগে না, তখন জাস্ট তুমি নতুন রোধ ডিভাইড বাই আগের রোধ করলেই হয়ে যাচ্ছে। যদি বলতো নতুন রোধ কত গুণ হয়, তাহলে নতুন রোধ ভাগ আগের রোধ 6 গুণ হয়, দেখতেই পাচ্ছি এখানে 6 গুণ হয়, এটা দেখে লিখতে পারতাম 6 গুণ হয়। যদি বলতো কত গুণ বৃদ্ধি পায়, তাহলে আমি বলতাম আগে ছিল 1 গুণ, এখন এসে 6 গুণ, তাহলে বৃদ্ধি পায় 5 গুণ। যদি বলতো এখানে বলছে কত পার্সেন্ট বৃদ্ধি পায়, তো আমি এখানে বলছি 500% বৃদ্ধি পায়, 5 গুণ হয়ে যায়। যদি বলতে রোধ কতটুকু হয়, তখন আমি জাস্ট নতুনটা দিয়ে হিসাব করে দিব। সো বৃদ্ধি বলছে নাকি কত গুণ হয় বলছে নাকি কত গুণ বৃদ্ধি পায় বলছে, এটা হিসাব করতে হবে। এই পরিবাহীকে টেনে 6 গুণ করা হইলো, এখানে একটা পরিবাহী আছে, এই পরিবাহী, এই পরিবাহীটাকে টেনে তুমি 6 গুণ করছো। দেখো 6 গুণ বৃদ্ধি বলে নাই, বলছে 6 গুণ করছো, তাহলে আগে ছিল L1, এখন এটাকে টেনে আমি করছি 6L1, তাহলে নতুন দৈর্ঘ্য কত, 6L1। তাহলে বলছে রোধ কত পার্সেন্ট বৃদ্ধি পাবে। আচ্ছা, একটা জিনিস খেয়াল করো, যদি আমি কোনো তারকে টেনে লম্বা করি, তারের আয়তন তো চেঞ্জ হবে না, তারের কি আয়তন চেঞ্জ হবে, তারের আয়তন কিন্তু চেঞ্জ হবে না, কারণ ওই তারের যে উপাদানগুলো ছিল, উপাদান কিন্তু বাড়বেও না, উপাদান কিন্তু কমবেও না। তুমি খেয়াল করে দেখো, তুমি একটা রাবার নিবা, রাবারটাকে টানবা, রাবারটাকে টানলে তুমি দেখবা রাবারটা লম্বা হবে আবার রাবারটা চিকন হয়ে যাবে, খেয়াল করে দেখবা। অথবা তুমি একটা কাজ করতে পারো, আলু আছে না, আলু ভর্তা বানাবা, আলু ভর্তা বানাবা, এরকম এই সাইজের আলু ভর্তা বানাবা, তারপর ওই আলু ভর্তাটাকে লম্বা করবা, তুমি দেখবা আলু ভর্তা যদি লম্বা করো তাহলে আলু ভর্তাটা চিকন হয়ে যাবে। অথবা যখন রুটি বানাও, রুটি বানাবা এইরকম, তারপর রুটিটাকে টেনে লম্বা করবা, রুটির ময়দাটাকে দেখবা রুটির ময়দাটা চিকন হয়ে গেছে। কেন? কারণ আয়তনটা নির্দিষ্ট থাকে, আয়তনটা চেঞ্জ হয় না, আয়তন চেঞ্জ হয় না। যখন একটা বস্তুকে টেনে লম্বা করা হলে আয়তন চেঞ্জ হয় না। টেনে লম্বা বা খাটো যদি করো,
তাহলে আয়তন চেঞ্জ হবে না, আয়তন চেঞ্জ হবে না, আয়তন চেঞ্জ হবে না। খেয়াল রেখো আমরা যে এত কথাবার্তা বলতেছি এই সবগুলা কথা কিন্তু নির্দিষ্ট তাপমাত্রায় আমরা বলতেছি, এই সবগুলা কথা কিন্তু নির্দিষ্ট তাপমাত্রায় বলতেছি, আমরা কিন্তু তাপমাত্রা মাপমাত্রা কোনো কিছু চেঞ্জ করতেছি না এখানে, তাপমাত্রার কোনো কথা কিন্তু এখানে আমরা আনতেছি না, বুঝছো? তাপমাত্রার কোনো কথা কিন্তু আমরা এখানে আনতেছি না। তাপমাত্রা সম্পর্কে আমরা নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ কথাবার্তা বলবো, আজকে খুব বেশি আমার ক্লাস নিব না আমি। তাপমাত্রা সম্পর্কে নেক্সট ক্লাসে কথা বলবো। এখানে আমি একটা জিনিস লিখে দেই, এখানে একটা জিনিস লিখে দেই, তাপমাত্রা যেহেতু এখন এই ক্লাসে কথা বলতেছি না, তাপমাত্রা যেহেতু আমরা কনস্ট্যান্ট রাখছি, তাও যদি তাপমাত্রা চেঞ্জ করো সবকিছু কিন্তু চেঞ্জ হবে। তাপমাত্রা চেঞ্জ করলে কিন্তু দুনিয়া সবকিছু চেঞ্জ হয়ে যাবে। তো এটা কিন্তু পরিবাহী উপাদানের উপর আবার তাপমাত্রার উপর নির্ভর করে সবকিছু, তাপমাত্রা এটার উপরও কিন্তু নির্ভর করবে, ঠিক আছে? আচ্ছা, যাই হোক তাপমাত্রা নিয়ে আজকে কথাবার্তা নাই, আজকে এইটুকুই থাকি, তাপমাত্রা নির্দিষ্ট ধরে আমরা অঙ্ক করি। আচ্ছা দেখো, তাহলে আমার আয়তনটা নির্দিষ্ট হবে। আয়তনের সূত্র কি, আয়তনের ফর্মুলা কি? আয়তনের ফর্মুলা মনে আছে? ক্ষেত্রফল, ক্ষেত্রফল গুণন দৈর্ঘ্য বা উচ্চতা। তো তুমি যদি এই ক্ষেত্রফলটাকে, এই যে ক্ষেত্রফল, এই ক্ষেত্রফলটাকে দৈর্ঘ্য দিয়ে গুণ করো তুমি আয়তন পাবা। তো ধরলাম আগে ক্ষেত্রফল ছিল a1, এখন তো চিকন হয়ে যাবে, টেনে লম্বা করলে ক্ষেত্রফলটা চিকন হয়ে যাবে না? টেনে লম্বা করলে বস্তুটা চিকন হয়ে যাবে না, পাতলা হয়ে যাবে না? তাহলে এখন তো চিকন হয়ে যাবে, a2 হয়ে গেল। তাহলে আমি বলতেছি যে ক্ষেত্রফল গুণন দৈর্ঘ্য মানে হচ্ছে আয়তন, আয়তন নির্দিষ্ট থাকবে, আয়তন চেঞ্জ হবে না। তাহলে আগে আয়তন কত ছিল? বললাম আগের আয়তন v1, পরের আয়তন v2, নির্দিষ্ট। আচ্ছা, আগের আয়তন, আগের দৈর্ঘ্য গুণন আগের ক্ষেত্রফল ইকুয়ালস টু নতুন আয়তন মানে নতুন দৈর্ঘ্য, নতুন দৈর্ঘ্য কত? 6l1 গুণন নতুন ক্ষেত্রফল হচ্ছে a2। দেখো l1 এবং l1 কাটাকাটি যায়, l1 l1 কাটাকাটি যায়, আমার থাকে কি এখানে? আমার এখানে থাকে শুধুমাত্র a1 এবং 6a2, ঠিক আছে? তাহলে a1 সমান সমান 6a2 আমি বের করি, তাহলে a2 সমান সমান কত? a2 সমান সমান বের করা লাগবে না, এটাই থাক, a1 সমান সমান 6a2। আমরা একটা সম্পর্ক পাইলাম ক্ষেত্রফলের, আমরা সম্পর্ক পাইলাম ক্ষেত্রফলের। আমরা অলরেডি দৈর্ঘ্যের একটা সম্পর্ক জানি যে 6 গুণ হয়। আচ্ছা, এবার আমরা যে কাহিনীটা গত ক্লাসে করছিলাম, মানে গত স্লাইডে করলাম, সেটা আবার একবার করি, যে ρ1 ইকুয়ালস টু ρ2, এটা তো কখনো চেঞ্জ হবে না। আপেক্ষিক রোধ কখনো চেঞ্জ হবে না, আপেক্ষিক রোধ চেঞ্জ হবে না, আপেক্ষিক রোধ কখনো চেঞ্জ হবে না, আপেক্ষিক রোধ চেঞ্জ হবে না। তাহলে আপেক্ষিক রোধ যদি চেঞ্জ না হয়, দুইটা তারের আপেক্ষিক রোধ সেম, যেহেতু উপাদান সেম, ওইটাও কপারের ছিল ধরে নাও, আমি টেনে লম্বা করছি, টেনে লম্বা হইলে এটাও কপারেরই থাকবে, তো এটা তো আর নিকেল হয়ে যাবে না, এটা তো সোনা হয়ে যাবে না, কপার টান দিছে সোনা হয়ে গেছে, এরকম হলে তো ভালোই হইতো, এরকম তার হইতেছে না, কপালটা তো ভালো না। তো উপাদান যেহেতু সেম থাকতেছে, আমি ধরে নিছি তাপমাত্রা সেম পুরো অঙ্কের এইখানে, তার মানে আমার এই আপেক্ষিক রোধ আর চেঞ্জ হবে না, সেই দুইটা সমান। আপেক্ষিক রোধের ফর্মুলা কি ছিল? আপেক্ষিক রোধের ফর্মুলা ছিল R1, মানে রোধ গুণন উপরে কি ছিল? উপরে ছিল ক্ষেত্রফল, নাকি? হ্যাঁ ঠিক আছে, উপরে ছিল ক্ষেত্রফল আর নিচে ছিল দৈর্ঘ্য। তাহলে ক্ষেত্রফল হচ্ছে a1, দৈর্ঘ্য হচ্ছে l1, ক্ষেত্রফল হলো a1, দৈর্ঘ্য হলো l1। আচ্ছা, ইকুয়ালস টু, এই পাশে আসো তো, ρ2 মানে কি? দ্বিতীয় তারের আপেক্ষিক রোধ। আচ্ছা, দ্বিতীয় তারের রোধ কত? R2 ধরলাম, যেহেতু আমি জানি না রোধ কত। ওকে, আবার এটার ক্ষেত্রফল আমি দেখলাম a2 হয়ে গেছে, চিকন হয়ে গেছে, ভাই চিকন হয়ে গেল, হবেই তো, আয়তন নির্দিষ্ট রাখা লাগবে না। আর দৈর্ঘ্য হয়ে গেছে l2, l2 মানে দ্বিতীয় বা টানার পরে নতুন দৈর্ঘ্য। l2 দেখার দরকার নাই, ডিরেক্ট তুমি 6l1 লিখে দাও। তাহলে 6l1 লিখে দিই এখানে ডিরেক্ট 6l1। তুমি অবাক দৃষ্টিতে তাকায় দেখবা যে এখানে l1 এ পাশেও l1 ভাগ আকারে আছে, কেটে যায়। আচ্ছা, a1 আর a2 তো কাটে না, কিন্তু আমি কাটার ব্যবস্থা করতে পারবো। দেখো তো, তুমি a1 এর জায়গায় 6a2 লিখতে পারবে না, a1 এর জায়গায় 6a2 লিখতে পারবে না, তো a1 এর জায়গায় আমি লিখে দিচ্ছি 6a2। পরের লাইনে লিখে আসো, r1 ইন্টু 6a2। আচ্ছা, নিচ থেকে তো l1 কেটে গেছে, 6a2 ইকুয়ালস টু r2 গুণন a2 বাই 6, আর l1 তো কেটে গেছে। আচ্ছা, তুমি আবারও মজার একটা দৃশ্যতে দেখবা যে এই যে a2, এই যে a2 কেটে যায়, কেটে যায়, তাহলে থাকে কি? তাহলে কি থাকতেছে এইখানে? এখানে থাকতেছে r1
গুণন 6 ইকুয়ালস টু R2 ডিভাইডেড বাই 6। R1 গুণন 6 ইকুয়ালস টু R2 ডিভাইডেড বাই 6। ওকে, তাহলে R1 ইন্টু 6 ইকুয়াল R2 ডিভাইডেড বাই 6। আমার তো নতুন রোধটা লাগবে, R2 লাগবে, দ্বিতীয় রোধটা লাগবে, টানার পরে কতটুকু হয়েছে, R2 কতটুকু লাগবে। তাহলে R2 সমান সমান 6টাকে বেশি পার করে দাও, তাহলে 6 স্কোয়ার ইন্টু R, বা তুমি বলতে পারো এটা একবারে কত হচ্ছে, R2 সমান সমান 36R1। 36R1, এখানে একটা R1 হবে তাই না, R1। তাহলে বলতে পারতেছি যে আমার নতুন রোধ 36 গুণ হয়ে যায়, নতুন রোধ 36 গুণ হয়ে যায়, আগের রোধের 36 গুণ হয়ে যায়। তাহলে নতুন রোধ কত পার্সেন্ট হইল, 36 গুণ, মানে 36 গুণন 100, 3600% হয়ে গেল নতুন রোধ। আমাকে বলছে কত বৃদ্ধি পাবে, খেয়াল করো বৃদ্ধি, খেয়াল করো বৃদ্ধি জিনিসটা, খেয়াল করো বারবার, খেয়াল করো বৃদ্ধি কত পার্সেন্ট বৃদ্ধি পাবে। তো তুমি একটা সেফ খেলবা, একটা জিনিস সেফ খেলবা। তুমি প্রথমে লিখবা যে নতুন রোধ পূর্বের, নতুন রোধ পূর্বের 36 আর 100 গুণ করলে কত হয়, 3600%। নতুন রোধ পূর্বের 3600%, এটাকে লিখবা। কেন লিখবা জানো, কারণ তোমার বোর্ড পরীক্ষার যে খাতাটা, সেই খাতাটা অনেক সময় গ্রামের কিছু টিচার পাইতে পারে। সব টিচার খারাপ না, ম্যাক্সিমাম টিচারই ভালো। যারা বোর্ডের খাতা দেখে ম্যাক্সিমাম টিচার হচ্ছে অনেক ভালো টিচার, 99% টিচার হচ্ছে ভালো টিচার। বাট যে 1% টিচার, তোমার কপালে যদি 1% টিচার পড়ে, তুমি শেষ। তো দেখা গেল হয়তোবা লেখা আছে রোধ কত পার্সেন্ট বৃদ্ধি পাবে, বাট সে বৃদ্ধিটা খেয়াল করলো না, সে জাস্ট বললো যে 3600% এটা অ্যান্সার হবে। এই জন্য তুমি প্রথমে লিখলা যে নতুন রোধ পূর্বের 3600%। এরপরে তুমি লিখবা যে তাহলে বৃদ্ধি পাবে, তাহলে বৃদ্ধি পাবে কতটুকু, বৃদ্ধি হবে কতটুকু, বৃদ্ধিটা হিসাব করা লাগবে, চেঞ্জ হিসাব করা লাগবে। এখন হয়ে গেছে 36 গুণ, আগে ছিল কত গুণ, আগে ছিল 1 গুণ, 1 গুণ। আচ্ছা, ডিভাইডেড বাই পূর্বের রোধ, তাহলে উপরে লিখলাম পরিবর্তন, নিচে লিখলাম আগের রোধ গুণন 100%। এটা কত আসে, এটা আসে দেখবা 3500 আসবে, এটা আসবে 3500%। ঠিক আছে, সো বৃদ্ধির হিসাব আলাদা, বৃদ্ধির হিসাব আলাদা, আর নতুন রোধ কতটুকু হবে সেটার হিসাব আলাদা। এখানে একটা শর্টকাট আছে, এইখানে একটা শর্টকাট আছে যেটা এমসিকিউতে তোমাদের কাজে আসবে। এমসিকিউতে এন গুণ টেনে লম্বা করা হলে, এন গুণ টেনে লম্বা করা হলে নতুন রোধ, এন গুণ টেনে লম্বা করা হলে নতুন রোধ কত হবে, নতুন রোধ মনে রাখবা, নতুন রোধ আর নিউ ইকুয়ালস টু এন স্কোয়ার গুণন আর ওল্ড, মানে আগের যে রোধটা সেই রোধের এন স্কোয়ার হয়ে যায়। এটা এমসিকিউতে কাজে আসবে। এমসিকিউতে এই এমসিকিউটা অনেক আসে, টেনে টেনে এতটুকু লম্বা করছি, এখন কতটুকু হবে, এটা এমসিকিউ এর জন্য দরকারি। হ্যাঁ, এমসিকিউতে এটা কাজে আসবে তোমাদের, এটা তোমাদের এমসিকিউতে কাজে আসবে। এটা যদি তুমি এন গুণ টেনে লম্বা করে দাও, তাহলে যে নতুন রোধটা হবে তোমার, আসলে এটা যদি পরীক্ষার খাতায় আসে তুমি তো বের করতে পারবা যে হ্যাঁ নতুন রোধটা 36 গুণ হইল। 36 গুণ মানে কত, 36 গুণ মানে 36 গুণন 100%, 3600% হয়ে গেছে আমার। আচ্ছা, বৃদ্ধি কতটুকু, তুমি আসলে এটা না করে লিখতে পারবা। দেখো আমি সহজ কথা বলে দেই, বৃদ্ধি যদি বলে তাহলে 100% কম হয়, যদি বলে বৃদ্ধি কতটুকু তাহলে 100% কম হয়। তাহলে 36 গুণ হয়েছে মানে 3600% নতুন রোধ, তাহলে বৃদ্ধি কতটুকু, 3600 থেকে 100 মাইনাস করো, 3500%, শেষ 3500%। তো তুমি এটা এভাবে বের করে ফেলতে পারতা। দেখো এখানেও দেখো কত গুণ করছে, 6 গুণ করছে, তাহলে 6 স্কোয়ার করো 36, এই দেখো 36 গুণন R1। আচ্ছা, এই অঙ্কটা দেখো তো, একটি পরিবাহী তারকে বল প্রয়োগ করে সংকুচিত করা হলো এবং এর দৈর্ঘ্য অর্ধেক হয়ে গেল। একটা পরিবাহী তার আছে, সেখানে বল প্রয়োগ করে আমি এটাকে সংকুচিত করছি, বল প্রয়োগ করে আগে লম্বা করছিলাম, এবার আমি করছি সংকুচিত। আচ্ছা, এবং এর দৈর্ঘ্য অর্ধেক হয়ে গেল। বল প্রয়োগ করে সংকুচিত করার কারণে দৈর্ঘ্য কি হয়ে গেছে, অর্ধেক হয়ে গেছে, অর্ধেকই তো হবে, কমে যাবে কারণ সংকুচিত করছি। তাহলে নতুন রোধটা কত, এখন কিন্তু বৃদ্ধি বৃদ্ধি চায় নাই, বলছে নতুন রোধটা কত হবে, নতুন রোধটা কত হবে মানে কত গুণ হবে, জাস্ট এটাই। আচ্ছা, নতুন রোধটা কতটুকু হবে সেটা আমাদের হিসাব করা লাগবে।
আচ্ছা দেখো, এখন দেখো এই অঙ্কটা খেয়াল করো। একটি পরিবাহী তারকে বল প্রয়োগ করে সংকুচিত করছি আমি। আচ্ছা, যেটা অর্ধেক হয়ে গেছে দৈর্ঘ্য। তাহলে জিনিসটা এরকম যে একটা পরিবাহী তার, একটা পরিবাহী তার, ওকে, এই পরিবাহী তারকে আমি কি করলাম, আমি সংকুচিত করলাম। এখন লম্বা করলে চিকন হয়ে যায়, তাহলে সংকুচিত করলে মোটা হয়ে যাবে। লম্বা করলে যদি চিকন হয়, সংকুচিত করলে মোটা হয়ে যাবে না? মোটা হয়ে যাবে, অবশ্যই মোটা হয়ে যাবে সংকুচিত করলে। তাহলে আগে দৈর্ঘ্য ছিল L1 ধরলাম, এখন দৈর্ঘ্য হয়ে গেছে L2, এবং এই L2টা কি আগের অর্ধেক, মানে L1 এর অর্ধেক, L1 এর অর্ধেক, L1 এর অর্ধেক এটা। আচ্ছা, আগে ক্ষেত্রফল ছিল A1, এই যে এইটুকু জায়গার, এই যে এই ক্ষেত্রফলটা ছিল A1, এখন এটার ক্ষেত্রফল হয়ে গেছে ধরো A2। ক্ষেত্রফল বেড়ে কতটুকু হবে আমি জানি না, বের করব আমরা। আমি তো জানি যে আয়তনটা নির্দিষ্ট থাকবে, আয়তনটা কখনো চেঞ্জ হবে না, আয়তন চেঞ্জ হবে না, আর আপেক্ষিক রোধ চেঞ্জ হবে না, যেহেতু তাপমাত্রা চেঞ্জ হচ্ছে না। তাহলে আয়তনটা চেঞ্জ হবে না, আগে যে আয়তন ছিল পরেও সেই আয়তন হবে। এইটা খেয়াল করো, এটা খেয়াল করলে তুমি এই ম্যাথটা বুঝে যাবা, বুঝছো? এই যে এই ম্যাথটা বুঝে যাবো, যারা এটা বুঝো নাই এই ম্যাথটা খেয়াল করো, একই ম্যাথ, আগে ছিল বৃদ্ধি করছি এখন অর্ধেক করছি, একই ম্যাথ, খেয়াল করে বুঝে যাবা। তাহলে আয়তন, আয়তন কিভাবে পাওয়া যায়? ক্ষেত্রফল আর দৈর্ঘ্য গুণ করলে আয়তন পাওয়া যায়। ক্ষেত্রফল আর দৈর্ঘ্য গুণ করলে আয়তন পাওয়া যায়। পড়ছো এটা 9-10-এ? ক্ষেত্রফল আর আয়তন গুণ করলে, তো ক্ষেত্রফল আর দৈর্ঘ্য গুণ করলে আয়তন পাওয়া যায়। তাহলে ক্ষেত্রফল হচ্ছে A1, দৈর্ঘ্য হচ্ছে L1। নতুন ক্ষেত্র, নতুন আয়তনটা কত? নতুন আয়তন, নতুন আয়তন হবে নতুন ক্ষেত্রফল গুণন নতুন দৈর্ঘ্য। আচ্ছা, A1 নিয়ে আমি কিছু জানি না, আমি লিখলাম না কিছু। L1 নিয়ে আর A2 নিয়ে, A1 নিয়ে আমি কিছু জানি না। আচ্ছা, A2 নিয়েও কিছু জানি না, লিখলাম না কিছু। আচ্ছা, L2 নিয়ে জানি যে L2 হচ্ছে L1 এর অর্ধেক, আগের দৈর্ঘ্যের অর্ধেক, আগের দৈর্ঘ্যকে 2 দিয়ে ভাগ করলে নতুন দৈর্ঘ্যটা পাওয়া যাবে, অর্ধেক করে দিছি আমি। আচ্ছা, তাহলে মজার বিষয় এখানে কাটাকাটি যাবে কোনটা কোনটা, এই যে L1 আর L1 কাটাকাটি যাবে, এভাবে কাটলে মনে করবে ভুল করছিলাম, এই যে L1 আর L1 কাটাকাটি যাবে। আচ্ছা, তাহলে আমার থাকতেছে কি A1 সমান সমান A2/2। একটু সৌন্দর্যের জন্য আমি লিখতে পারি এভাবে যে A2 সমান সমান, এটাকে গুণ করে দিতে পারি যে 2A1, আমি এভাবে লিখতে পারি আসলে। আর এটাকে একটু সৌন্দর্যের খাতিরে লিখতে পারি এভাবে যে L1 সমান সমান 2L2। ঠিক আছে, সৌন্দর্য, আসলে ভগ্নাংশ দেখতে আসলে খারাপ লাগে জিনিসটা, ভগ্নাংশ দেখলে একটু আসলে একটু কেমন 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 জানি লাগে। ভগ্নাংশটা আনকমফোর্টেবল জিনিস, একটু কমফোর্টেবল বানালাম এটাকে। আচ্ছা, এইটুকু তো সহজ, এটা তো খুবই দুনিয়া সহজ একটা জিনিস। এখন এখন জিনিসটা হচ্ছে আমার আপেক্ষিক রোধও তো চেঞ্জ হবে না, আপেক্ষিক রোধও তো সেম থাকবে দুই ক্ষেত্রে। রোধের ফর্মুলা কি? প্রথম আপেক্ষিক রোধ মানে প্রথম রোধ গুণন প্রথম ক্ষেত্রফল ভাগ প্রথম দৈর্ঘ্য, দ্বিতীয় রোধ দ্বিতীয় ক্ষেত্রফল দ্বিতীয় দৈর্ঘ্য। আচ্ছা, দ্বিতীয় দৈর্ঘ্য, ঠিক আছে, ওকে, ভেরি গুড। আচ্ছা, R1 নিয়ে কিছু বলতে পারতেছি না, বাট A1 দেখো, A2 এর জায়গায় আমি লিখতে পারি 2A1, এখানে A1 থাক। A2 এর জায়গায় আমি লিখতে পারি, A2 এর জায়গায় আমি লিখতে পারি 2A1, তাহলে 2A1। আচ্ছা, আবার L1 এর জায়গায় লিখতে পারি 2L2, L1 এর জায়গায় লিখতে পারি 2L2, আর এখানে তো L2 আছেই। তাহলে এবার দেখো কাটাকাটি চলে যাবে, এবার এই যে L2 L2 কাটা, A1 A1 কাটা, আমার থাকতেছে কি এইখানে, আমার এখানে থাকতেছে কি, আমার এখানে থাকতেছে R1/2 ইকুয়ালস টু 2R2, আমার লাগবে তো R2, তাহলে R2 সমান সমান 2 কে নিয়ে এসে ভাগ করে দাও, তাহলে R1/2 তো ছিলই, আরেকটা 2 আসলো, এটা হয়ে যাবে 1/4R2, মানে R2 এর 4 ভাগের 1 ভাগ, R2 এর 4 ভাগের 1 ভাগ, R2 এর 4 ভাগের 1 ভাগ, এটা হয়ে যাবে R2 এর 4 ভাগের 1 ভাগ। যদি এমসিকিউতে আসতো, যদি এমসিকিউতে আসতো, আমি এখানে বলেছিলাম না যে n গুণ টেনে লম্বা করলে, তুমি টেনে n গুণ করলা, লম্বা লেখার দরকার নেই, ধরো তুমি n গুণ করলা, n গুণ করা হলো, দৈর্ঘ্য n গুণ করা হইলো, হ্যাঁ, দৈর্ঘ্য n গুণ করা হলো, এটা লিখো তাহলে বুঝতে সুবিধা। তোমাকে বললো যে দৈর্ঘ্য যদি n গুণ করা হয় তাহলে নতুন রোধ এইটা হবে। আচ্ছা, এখানে দৈর্ঘ্য কত গুণ করছে? দৈর্ঘ্য অর্ধেক করছে, তাহলে এখানে অর্ধেক করছে, তাহলে দৈর্ঘ্য কত গুণ করা হয়েছে? অর্ধেক করা হয়েছে, তাহলে এখানে n এর ভ্যালু হচ্ছে হাফ, n এর ভ্যালু হাফ বসাও, দেখো n এর ভ্যালু হাফ বসাও, এই যে R2 ইকুয়ালস টু n স্কোয়ার R1
এন এর ভ্যালু বসাও হাফ স্কোয়ার r1, তাহলে আসবে 1/4 r1। দেখছো 1/4 r1, শর্টকাট আর কি, মানে এমসিকিউতে আসলে এভাবে করতে পারবা, এমসিকিউতে আসলে এভাবে করতে পারবা। ভাইয়া r1 হবে না, r1 হবে, এটা তো বুঝতেই পারতেছো r1 হবে, এই যে r1। দেখ এই অঙ্কটা দেখো, 1 ও 2 তল বরাবর তড়িৎ প্রবাহিত হলে রোধ নির্ণয় করো। 1 ও 2 এখানে একটা ঘনক দেওয়া আছে, যে রুবিক্স কিউব, ছোটবেলায় রুবিক্স কিউব মিলাইছো? আমার রুবিক্স কিউব মিলাইতে অনেক ভালো লাগতো। আমি এক সময় তোমার 1 মিনিটের কমে রুবিক্স কিউব মিলাইতে পারতাম, আমার সেই ভালো লাগছিল জিনিসটা দেখে। রুবিক্স কিউব ইউটিউব দেখে শিখছিলাম, শিখে 1 মিনিটের কমে মিলাইতে পারতাম। আমি সেদিন সেই খুশি হয়েছি, সেদিন মানে এত খুশি হয়েছি, আনন্দে ঘুমই আসেনি আমার। পরের দিন আমি স্কুলে নিয়ে গেছি, তখন স্কুলে পড়তাম, আসলে 9-এ পড়তাম মনে হয়। স্কুলে রুবিক্স কিউব নিয়ে গেছি, নিয়ে যে আমি দেখেছি, দেখ আমি তো 1 মিনিটের মধ্যে মিলাইতে পারি। সবাই অবাক, আরে সর্বনাশ 1 মিনিটের মধ্যে মিলাইতে পারে। তারপর এক পোলা আইছে, পোলা এসে বলছে কি করতেছিস, আমি বলছি রুবিক্স কিউব মিলাইতেছি, আমি 1 মিনিটের মধ্যে মিলাইতে পারি। তখন বলছে ও, আমি 26 সেকেন্ডে মিলাইতে পারি। পরে সে মিলাইল, ধরলো, ফটফট ফটফট করলো, মিলে গেল। সেদিন থেকে রুবিক্স কিউবটা আমার অনেক মানে বিতৃষ্ণার একটা জিনিস, বুঝছো? 17 সেকেন্ডে পারি, আরে খোকা তুমি তো 17 সেকেন্ডে কে নাম, ফরাজ মোহাম্মদ শান, 17 সেকেন্ড ভাই রে ভাই। মেলাও, তুমি কিউই মেলাও ভাই। তাদের সাথে কি বলতে আসছি, তোমাদের সাথে ফাপড় মারবো ভাবলাম, তুমি 17 সেকেন্ড মিলাও। দেখো এটা কিউবের মতো একটা জিনিস, ঘনক, এটা একটা ঘনক। ঘনক কখন হবে? যদি এটার দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, এভরিথিং, এই যে এটা হচ্ছে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, সবকিছুর মানে যদি সেম হয়, তাই তো? আচ্ছা, আনফরচুনেটলি এটা ঘনক না, এটা ঘনক না। এটার যেটা দৈর্ঘ্য, যেটা এটার দৈর্ঘ্যের মান হচ্ছে বি, প্রস্থের মান হচ্ছে এ, আর উচ্চতার মান হচ্ছে সি। সো আনফরচুনেটলি এটা ঘনক না। হতে পারে যদি এ বি আর সি এর মানটা সমান হয়ে যায় কখনো, মানে সবই সমান, তখন ঘনক হইতে পারে, বাট এখন তো আর ঘনক না এটা। আচ্ছা, হতে পারে, নাও হতে পারে, হু কেয়ার্স। আমাকে বলছে 1 ও 2 তল বরাবর তড়িৎ প্রবাহিত হইলে রোধ বের করো। খেয়াল করতো তলের নাম্বারিং করা আছে। এই যে উপরের যে তলটা, এই তলটাকে বলা হচ্ছে 1 নাম্বার তল, এই তলটাকে বলা হচ্ছে 1 নাম্বার তল। মানে যে বাক্স, বাক্সের উপরের যে ঢাকনাটা, উপরের যে তলটা, এটাকে বলা হচ্ছে 1 নাম্বার তল। আর একদম তলের যে তলটা আছে, ওটাকে বলা হচ্ছে 2 নাম্বার তল। এই যে একদম তলে যে তলটা আছে, একদম তলে যে তলটা আছে, এইটা হচ্ছে আমাদের 2 নাম্বার তল। ঠিক আছে? তো উপরেরটা আর তলেরটা, এদের মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে। দেখো 1 আর এই যে 2 এর মধ্যে দিয়ে কারেন্ট যাবে। সো এগুলো আমার ক্ষেত্রফল চিন্তা করে কারেন্ট যাবে। সো এটার মধ্যে কারেন্ট ঢুকতেছে, এটার মধ্যে কারেন্ট ঢুকতেছে, এটার মধ্যে কারেন্ট ঢুকতেছে, এবং এই তল দেবের হচ্ছে, এই যে তল দেবের হচ্ছে, এরো চিহ্ন দেওয়া আছে। তোমাকে বলছে এটার প্রবাহিত যদি হয় তাহলে রোধের মান কত হবে। আচ্ছা, সো বুঝছো? সো তুমি কিন্তু এই ক্ষেত্রফল আবার নিবা না, এই ক্ষেত্রফল নিবা না, অন্য কোনো ক্ষেত্রফল নিবা না। যেদিক দিয়ে কারেন্ট ঢুকতেছে আর যেদিক দিয়ে কারেন্ট বের হচ্ছে, সেই জায়গাটা তুমি ক্ষেত্রফলটা নিবা। ওকে, আসো ক্ষেত্রফল আমরা নেই, তাহলে কি হয় দেখি। তাহলে ক্ষেত্রফল কত হবে, এ সমান কত বলতো? ক্ষেত্রফল কত হবে তাহলে? ক্ষেত্রফল এর মান কত হবে? এইটার ক্ষেত্রফল কত? একের ক্ষেত্রফল কত? এই যে এই ক্ষেত্রফলটা কত হবে বলতো? এইটা এই বাহু এবং এই বাহুর গুণফল না? তাহলে এই বাহু হচ্ছে এ, এইটা হচ্ছে এ, আর এই বাহু হচ্ছে বি। তাহলে ক্ষেত্রফল হবে এ গুণন বি। সি এর তো কোনো কাজ নাই এখানে, সি তো এখানে বাদ, সি এর কোনো কাজ এখানে নাই। আমি শুধু যেখান দিয়ে ঢুকতেছে সেই জায়গাটার ক্ষেত্রফলটা আমি নিব, আর বের হইতেছে সেই জায়গার ক্ষেত্রফলটা সমান হবে ধরে নিচ্ছি, সমান নাও হতে পারে। অনেক সময় তোমাদের এরকম একটা প্রশ্ন আসে যে কারেন্ট ঢুকতেছে এই দিক দিয়ে, বের হইতেছে একটা মোটা জায়গা দিয়ে, হ্যাঁ, ঢুকতেছে চিকন জায়গা দিয়ে, বের হইতেছে মোটা জায়গা দিয়ে। এটা আইআইটি, তোমরা আইআইটির নাম শুনছো কিনা? ইন্ডিয়াতে যে ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন হয়, আইআইটি আগে ছিল, নাম ছিল আইআইটি। আইআইটি কলেজগুলোতে অ্যাডমিশন হইতো, কলেজ মানে ইউনিভার্সিটি ওখানকার। তো এরপরে সকল ইউনিভার্সিটি ইঞ্জিনিয়ারিং একসাথে হয়ে জেই গঠন করে, জানা লাগবে না, ইন্ডিয়াতে একটা অ্যাডমিশন আছে জেই নামের। সো ইন্ডিয়ার অ্যাডমিশনগুলোতে এটা অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস, মজার একটা জিনিস, অনেক সময় পরীক্ষায় আসে, বাট আমাদের আসে না। সো আমি রাখি না এটা, তোমাদের অনেকে পড়ায়, বুঝছো? বিভিন্ন জায়গায় তুমি এটা পাবা, যে ঢুকার ক্ষেত্রফল একরকম, বের হওয়ার ক্ষেত্রফল আবার আরেক রকম। বাট এটা কখনো পড়ার দরকার নেই, কারণ এটা কখনো পরীক্ষায় আসবে না।
হুদাই শুধু ব্রেনকে প্রেশার দেওয়া, বইও নাই এটা তোমাদের, সো এটা বলারও দরকার নেই। যেদিক দিয়ে ঢুকবে সমান ক্ষেত্রফল দিয়েই বের হবে। তো এখানকার যে ক্ষেত্রফল, এই নিচের ক্ষেত্রফলটা তো সমানই হবে, তাই না? সমানই হবে। ইউজুয়ালি আমরা যে তারগুলো তৈরি করি, কারেন্টের যে তারগুলো, পরিবাহীগুলো, সেগুলো এরকমই হয় যে ঢুকার ক্ষেত্রফল বের হওয়ার ক্ষেত্রফল সমান থাকে। আচ্ছা, তাহলে তাহলে আমার ক্ষেত্রফল হচ্ছে এবি। আর কত? এখানে তো কোনো কিছু বলা নাই, আমি ধরে নিচ্ছি এটা আপেক্ষিক রোধ হচ্ছে রো। আচ্ছা, এ ডিভাইড বাই এল। আচ্ছা, এল জিনিসটা কোনটা? এল মানে হচ্ছে দৈর্ঘ্য, তাই না? আমি বসাই দেই, আগে এ বসাই দেই। এ হচ্ছে এবি, মানে ক্ষেত্রফল হচ্ছে এবি। এল কোনটা? এল হচ্ছে দৈর্ঘ্য, যে সে যে ঢুকলো, ঢুকার পর সে কতটুকু পথ অতিক্রম করে বের হইলো। তাহলে দেখো, সে এই ক্ষেত্রফল দিয়ে ঢুকছে, তারপরে এই ক্ষেত্রফল দিয়ে বের হইছে, তাহলে সে কতটুকু পথ অতিক্রম করছে? এই যে মাঝখানে এই যে সি পরিমাণ পথ অতিক্রম করছে, দেখছো? সি পরিমাণ পথ অতিক্রম করছে এখানে, কাজে এইখানে দৈর্ঘ্যটা হচ্ছে সি। তাহলে আমার আর কত হবে? রো এবি বাই সি। এই অঙ্কটা করানো জাস্ট এটা বোঝানোর জন্য যে কোন ক্ষেত্রফলটা নিতে হয় আর দৈর্ঘ্য কোনটা নিতে হয়। তার তো দেখেই বোঝা যায়, বাট ঘনক টনক হলে দেখে অনেক সময় বোঝা যায় না, এই জন্য এটা দেওয়া। ভুল হয়েছে কোথায়? এ বি সি, ও নাকি রো এ বাই এল? ও আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে, বুঝতে পেরেছি। রো এল বাই এ হবে, ঠিকই আছে। রো এর একক তো ওহম মিটার, তাহলে এখানে হবে মিটার, এখানে হবে মিটার স্কোয়ার, তাহলে মিটার স্কোয়ার আর 2টা মিটার কাটা থাকবে ওহম, যেটা হচ্ছে আর। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, বুঝতে পেরেছি। ঠিক আছে, মাইন নেই কারণ এটা বুঝতে পেরেছি। তাহলে উপরে হচ্ছে এল, এল কত? এল হচ্ছে সি, আর নিচে হচ্ছে এ বি। ওকে, এই হচ্ছে। আচ্ছা ঠিক আছে, এগুলো তো আসলে মাইনর মিস্টেক, দিজ আর সাম মাইনর মিস্টেক্স, যেগুলো আসলে বুঝায় যায় যে ভুলে। এ স্লিপ অফ পেন, এ স্লিপ অফ টাং মানে তো মুখ ফসকে বলা, কলম ফসকে লেখাকে কি বলে? এ স্লিপ অফ পেন বলা যেতে পারে। আচ্ছা, এখন যদি তলটা চেঞ্জ করে দিত, যদি তোমাকে এই তল না দিয়ে যদি এরকম একটা তল দিত, যে এরকম একটা তল, তোমাকে বলছে 3 ও 4 তল বরাবর তড়িৎ প্রবাহিত হলে রোধ কত হবে? 3 ও 4 তল বরাবর তড়িৎ প্রবাহিত হলে রোধ কতটুকু হবে? সো এই তল একটা আছে, এটা একটা তল, সো 3 নাম্বার তল দিয়ে সে ঢুকতেছে, 3 নাম্বার তল দিয়ে সে ঢুকবে, এবং সে 4 নাম্বার তল দিয়ে বের হবে, সে 4 নাম্বার তল দিয়ে বের হবে। আচ্ছা, তাহলে ক্ষেত্রফল আমি নিব কোনটা? ক্ষেত্রফল আমি নিব 3 অথবা 4-এর ক্ষেত্রফলটা আমি নিব, 3 নাম্বার অথবা 4 নাম্বার, এই যে এই ক্ষেত্রফলটা বা এই ক্ষেত্রফলটা একই তো ক্ষেত্রফল হবে, যে কোনো একটা ক্ষেত্রফল আমি নিব। তাহলে ক্ষেত্রফলের মান কত হবে এখান থেকে? তাহলে ক্ষেত্রফল, ক্ষেত্রফল দেখো, এই যে এই বাহুটা, এই বাহুটা হচ্ছে এ, এই বাহুটা হচ্ছে সি, তাহলে এই দুটা বাহু গুণ করলে আমি ক্ষেত্রফলটা পাচ্ছি। তাহলে আমি গুণ করতেছি এ আর সি। আচ্ছা, আর দৈর্ঘ্য কতটুকু হচ্ছে? দৈর্ঘ্য এখানে, দৈর্ঘ্য সে এই দিক দিয়ে ঢুকলো, এই দিক দিয়ে বের হলো, তাহলে অতিক্রম করলো এইটুকু দূরত্ব না? এটা হচ্ছে এল, এটা হচ্ছে এল, আরে এটা কোন কালি আসলো? আচ্ছা, এইটা হচ্ছে এল, এল এর মান হচ্ছে বি, কাজে এইটা হচ্ছে বি। কাজেই আমরা যেটা গত স্লাইডে ভুল লিখেছিলাম সেটা আবার শুদ্ধ করে লিখি, রো এল বাই এ। তাহলে এল এর মান কত? এল এর মান হচ্ছে বি, আর এর মান কত? এর মান হবে এসি। এটা হবে আমার রোধের মান, এটা হবে আমার রোধের মান। এটা দেখো, এটা দেখে আমি ছুটি দিয়ে দিব। সিলিন্ডারের ভেতরের ব্যাসার্ধ R1, বাইরের ব্যাসার্ধ R2 এবং দৈর্ঘ্য L, তাহলে রোধ নির্ণয় করো। একটা সিলিন্ডার আছে, সিলিন্ডার বুঝো? বাসায় গ্যাসের সিলিন্ডার পাওয়া যায়। হ্যাঁ, সিলিন্ডার, সিলিন্ডার মানে হচ্ছে লম্বা গোল তার আছে না, তারটাই একটা সিলিন্ডার, এটাকে বড় করে আগাইছে আর কি, যে এই পাশে 2টা গোল্লা, মাঝখানে লম্বা, এটা হচ্ছে সিলিন্ডার, পাইপ আর কি, পাইপ। হ্যাঁ, আচ্ছা, এটার বাইরের ব্যাসার্ধ হচ্ছে R1, ভেতরের ব্যাসার্ধ হচ্ছে R2। বুঝলাম না ব্যাসার্ধ 2টা কেমন হয়? তুমি যদি সিলিন্ডারটার দিকে তাকাও, ধরো সিলিন্ডারটা আমি ধরলাম, ধরে আমার দিকে ঘুরাইলাম, ঘুরে আমি এভাবে দেখতেছি, দেখি তো সিলিন্ডারটা কেমন মোটা। তুমি দেখবা সিলিন্ডারটা পুরো, সিলিন্ডারটা এরকম মোটা, এইটুকু জায়গা হচ্ছে লোহা, লোহা হইতে পারে, কপার হইতে পারে, যে কোনো কিছু হইতে পারে, আর মাঝখানে হইতেছে ফাঁকা, মাঝখানে হইতেছে ফাঁকা। তো তোমাকে বলছে যে বাইরের ব্যাসার্ধ R1, মানে কেন্দ্র থেকে বাইরের যে ব্যাসার্ধ সেটা হচ্ছে, বাইরের ব্যাসার্ধ R2, তাই না? বাইরের ব্যাসার্ধ R2 এবং ভেতরের ব্যাসার্ধ R1, ভেতরের ব্যাসার্ধ R1। তো ভেতরের যে ব্যাসার্ধ, ভেতরের ব্যাসার্ধ হচ্ছে R1 এবং এটা দৈর্ঘ্য হচ্ছে L,
তাহলে রোধ নির্ণয় করো। এটার দৈর্ঘ্য হচ্ছে এল, তাহলে রোধ নির্ণয় করো। আচ্ছা, প্রথমত যেটা তোমার কাছে প্রশ্ন, যে তড়িৎ কি কখনো ফাঁকা জায়গা দিয়ে পরিবাহিত হইতে পারে নাকি? ঠিক আছে, তাহলে তড়িৎ প্রবাহ কিন্তু ফাঁকা জায়গা দিয়ে হতে পারে না। তড়িৎ প্রবাহ ফাঁকা জায়গা দিয়ে কিন্তু হতে পারে না, এই জন্য কিন্তু তারের মধ্যে দিয়ে কারেন্ট যায়, আকাশ বাতাসে দিয়ে কারেন্ট যায় না। হ্যাঁ, সেটা আলাদা হিসাব। এখন যদি হাই ভোল্টেজ হয়ে যায়, বজ্রপাত হইতেছে, হাজার হাজার ভোল্টেজ, ওটা আলাদা হিসাব, আমরা ওই দিকে যাইতেছি না। আমাদের বাসা বাড়িতে আমরা 220 ভোল্ট, 110 ভোল্ট, 430 ভোল্ট এগুলো ইউজ করি, ইজিলি 220 ভোল্ট ইউজ করি, 210 ভোল্ট ইউজ করি। তো আমরা হাজার হাজার ভোল্টেজ যাচ্ছি না, নর্মাল অবস্থায় চিন্তা করো। আকাশ বাতাস দিয়ে কিন্তু তড়িৎ প্রবাহিত হয় না, তড়িৎ প্রবাহিত হয় পরিবাহীর মধ্যে দিয়ে। কাজে এখানে পরিবাহী আছে কোন জায়গায়? এখানে তো মাঝখানে পরিবাহী নাই, মাঝখানে তো ফাঁকা, মাঝখানে ফাঁকা জায়গা, এটা ফাঁকা জায়গা। শুধু এই সাইডের এইটুকু জায়গার মধ্যে পরিবাহী আছে, হতে পারে কপার। বড় লোক যদি হয়, ধরো বিল গেটসের বাসায় খোঁজ চালালে হয়তো সোনাও পাওয়া যেতে পারে। তো তড়িৎ প্রবাহিত হবে কিন্তু এই বাইরের এই জায়গাটা দিয়ে, যেখানে লোহা আছে বা যেখানে পরিবাহী আছে। মাঝখানে কিন্তু কোনো তড়িৎ প্রবাহিত হবে না। কাজেই তুমি যখন ক্ষেত্রফল হিসাব করবা, ক্ষেত্রফল মানে কোনটা? যেইটুকু জায়গার মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হচ্ছে, সেইটুকু জায়গার ক্ষেত্রফল, যেইটুকু জায়গার মধ্যে তড়িৎ প্রবাহিত হচ্ছে। কাজে তড়িৎ যে প্রবাহিত হচ্ছে, এই পুরো ক্ষেত্রফল তো নেওয়া যাবে না, এই পুরো ক্ষেত্রফল তো নেওয়া যাবে না। কেন নেওয়া যাবে না? মাঝখানে তো ভাই ফাঁকা, ওইটা বাদ দেওয়া লাগবে। সো যতটুকু জায়গার মধ্যে দিয়ে প্রবাহিত হচ্ছে ততটুকু জায়গা নেওয়া লাগবে। আমার শুধুমাত্র এই বাইরের যতটুকু জায়গায় পরিবাহী আছে ততটুকু জায়গা নেওয়া লাগবে, এই ফাঁকা জায়গাটা বাদ দেওয়া লাগবে। ঠিক আছে? তো আমি এখন হিসাব করব যে বাইরের বৃত্তের ক্ষেত্রফল কত, ভেতরের বৃত্তের ক্ষেত্রফল কত। তাহলে এই দুটো যদি মাইনাস করি, এই বড় বৃত্তের ক্ষেত্রফল থেকে যদি ছোট বৃত্তের ক্ষেত্রফলটা মাইনাস করে দেই, তাহলে তো আমি এই আউটার লেয়ারের ক্ষেত্রফলটা আমি পেয়ে যাচ্ছি, তাই না? সো সেটাই আমরা এখন করব, সেটাই আমরা এখন করব। কাজে এই ক্ষেত্রফল এ সমান সমান কি হবে? বড় বৃত্তের ক্ষেত্রফল, বড় ক্ষেত্রফল লিখলাম, বড় ক্ষেত্রফল মাইনাস ছোট ক্ষেত্রফল। ছোট ক্ষেত্রফল আমরা কেন মাইনাস করতেছি? ভাই ওটা ফাঁকা জায়গা ভাই, ছোট ক্ষেত্রফলে ফাঁকা জায়গা, ওখানে কোনো তড়িৎ প্রবাহিতই হবে না। তো ওই ক্ষেত্রফল ধরে তো লাভই নাই, ওই ক্ষেত্রফল ধরে তো লাভই নেই, কোনো কারেন্টই নেই, ওখানে ফাঁকা জায়গা, ফকফকা করতেছে। কাজে এটা আমরা মাইনাস করে দিচ্ছি। বৃত্তের ক্ষেত্রফলের সংজ্ঞা যদি এখন মনে করায় দেওয়া লাগে, থাপড়াবো আমি। বৃত্তের ক্ষেত্রফলের সংজ্ঞা কি? পাই আর স্কয়ার। পাই যদি বলে পাই কি জিনিস ভাই, কি পাই? জল পাই না কি পাই? ভাত পাই, ম্যাকপাই, ম্যাকপাই রবিন, ম্যাকপাই রবিন মানে হচ্ছে কি পাখি? দোয়েল পাখি। পাই মানে থাপড়াবো কিন্তু ভাই, পাই মানে 3.1416। হ্যাঁ, আচ্ছা, পাই আর স্কয়ার। আচ্ছা, বড় ক্ষেত্রফলটা আগে লাগবে, সো R2 লাগবে। সো R2 ছোট হাতের আর, না ছোট হাতের আর 2 স্কয়ার মাইনাস পাই আর 1 স্কয়ার। পাই আর স্কয়ার মানে হচ্ছে এই ফাঁকা জায়গাটা, এই ফাঁকা জায়গাটা আমি ডিলিট করে দিলাম এখান থেকে, যেন আমি শুধুমাত্র এই বাইরের এই ক্ষেত্রফলটা আমি এখান থেকে পাই। পাই কমন নিতে পারো, পাই যদি কমন নেই তাহলে R2 স্কয়ার মাইনাস R1 স্কয়ার। এটা হলো আমার ক্ষেত্রফল বা এ, এটা হলো আমার ক্ষেত্রফল বা এ। আচ্ছা, ওকে, ভেরি গুড, খুব সুন্দর, জিনিসটা খুবই দুর্দান্ত লাগছে। আচ্ছা, আর সমান সমান কত? আর সমান সমান রো এল বাই এ। আচ্ছা, এল এর মান তো দেওয়াই আছে, ছোট হাতের এল। আচ্ছা, তাহলে আমি বলতেছি রো এল বাই এ মানে কত? পাই R2 স্কয়ার মাইনাস R1 স্কয়ার। ঠিক আছে, তুমি সাজায় গুজায় ভাবে লিখতে পারো যে এটা সমান সমান আর সমান সমান রো বাই পাই ইন্টু এল ডিভাইডেড বাই R2 স্কয়ার মাইনাস R1 স্কয়ার। এইভাবে লেখা যেতে পারে। এখানে এই পুরো জিনিসটা হচ্ছে ধ্রুবক, রো একটা ধ্রুবক, আবার পাইও একটা ধ্রুবক। এইভাবে আমরা এটার অ্যান্সার বের করতে পারবো। বুঝছি অঙ্কটা? ভালো থেকো, দেখা হবে নেক্সট দিন নেক্সট টপিক নিয়ে, নেক্সট চ্যাপ্টার, চ্যাপ্টার তো না, চ্যাপ্টার তো একই। নেক্সট দিন দেখা হবে আবার আরেকটা টপিক নিয়ে। ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ। আচ্ছা, মোস্ট প্রবাবলি আমি হয়তোবা শনিবারে ক্লাস নাও নিতে পারি, আমি জানাই দেবো তোমাদেরকে। ঠিক আছে, ভালো থেকো, আল্লাহ হাফেজ, গুড নাইট, টাটা, বাই বাই।